হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ওদের সবগুলো লোক আমার উপর হামলা করলো। একটার বুকে, একটার পেটে আর একটার মুখে ঘষি দিতে লাগলাম। 5 মিনিটের মধ্যে দুইটার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। কিরে, আসিস না কেন? ভয় পেয়েছিস নাকি? এই বলে আরও 3টার পেটে ঘষি দিতেই চিৎকার করে মাটিতে গোড়াগড়ি খাচ্ছে। আয় আয়, সামনে আয়। 30 মিনিটের মধ্যে তার সকল লোকদের মাটিতে শুয়ে দিলাম। কিরে আফ্রিকার মাফিয়া, তুই না বলেছিলি আমাকে মেরে আমার জায়গা দখল করবি? এখন তো দেখতেছি তোর লোকগুলোই মাটিতে পড়ে গোড়াগড়ি খাচ্ছে। মেঘ, আমি তোকে দেখে নিব, আজ গেলাম। আমার ডেরায় যে আসে সে কখনোই এই ডেরা থেকে বের হতে পারে না, শুধু বের হবে তাদের লাশ, এছাড়া অন্য কিছু না। এইসব বলতেছি এমন সময় ডেভিড আর লিমন আসলো। ভাই, ডেরার একই অবস্থা, রক্তবন্যা হয়ে গেছে। আর আফ্রিকার মাফিয়া কিং তুই এখানে? তোর সাথে তো আমার হিসাব নিকাশ আছে। শুধু তোর না, আমারও আছে। ওর জন্য আজকে আমার বোনকে হারাতে হয়েছে। এই বলে দুইজন আফ্রিকার মাফিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে তাকে 2 ভাগ করে ফেলেছে। লিমন, তোর বোন এখনো বেঁচে আছে? কিন্তু ভাই, আমি নিজে ওকে ওই কুকুরগুলোর কাছে ফেলে দিয়ে এসেছি, সে কিভাবে বেঁচে থাকবে? লেডি মাফিয়া কিং, বাহিরে আসো। কিছুক্ষণের পর লেডি মাফিয়া কিং বাহিরে আসলো। সবাই দেখে তো অবাক, কারণ এটা কখনোই সম্ভব না। ওই কুকুরগুলো এতটাই হিংস্র যে মানুষের গন্ধ কাছে পেলেই ঝাঁপিয়ে পড়ে মানুষের উপর। বোন, তোর কিছু হয় নাই তো? না ভাইয়া, আমার কিচ্ছু হয় নাই। এই দেখ, আমি একদম সুস্থ আছি। ধন্যবাদ ভাই, আমার বোনকে ফিরিয়ে দেওয়ার জন্য। শোনো মিস লেডি মাফিয়া কিং, এইবারের মতো ছেড়ে দিলাম। আশা করি আর কখনো মাফিয়া জগতে আসবে না। ভাই, আমি আপনাকে কথা দিলাম, ও আর কখনোই মাফিয়া জগতে আসবে না। তাই যেন হয়। আর লিমন, তোর বোনকে USA পাঠিয়ে দে। ওইখানে আমার কোম্পানি আছে, দেখাশোনা করবে। ঠিক আছে ভাই, আজ তাহলে আমি ওকে নিয়ে বাড়িতে চলে যাই, তার সকল কাগজপত্র রেডি করে আনতেছি। ঠিক আছে, যা তুই। ডেভিড, পার্সেলটা এনেছিস নাকি? এনেছি, কিন্তু এইটার ভেতরে এমন কি আছে যে এত টাকা দাম নিয়েছে? খুললেই দেখতে পারবি এইটার ভিতরে কি আছে। আর এইটার দাম হচ্ছে 2 কোটি টাকা। বক্স খুলতে খুলতে সবাই এসে আমার পাশে দাঁড়ালো। ভাই, এইটা তো দেখতেছে একটা মেয়ে রোবট। এইটা কিনা আমাদের কি কাজে লাগবে? 10 মিনিট ওয়েট কর, সব দেখতে পারবি। এই বলে মেয়ে রোবটটা সেট করতেই বলতে শুরু করলো। হ্যালো বস, বলেন আপনার কি সাহায্য করতে পারি? রোবট, এই ছেলেটাকে একটা চড় মারো যাতে ব্যথা না পায়। কিন্তু বস, চড় মারলে তো ব্যথা পাবি। তবে সমস্যা নাই, ব্যথা কমানোরও আমার কাছে ওষুধ আছে। এই বলে রোবটটা ডেভিডকে চড় মারলো। কি রে ডেভিড, দেখেছিস তো এই রোবটকে যা বলবি তাই করবে। বলতে গেলে এইটা রোবট না, এইটা হচ্ছে একটা মানুষ। ভাই, চরটা খুব জোরে মেরেছে, গালটা লাল হয়ে গেছে, এই দেখেন। রোবট, ওর গালে একটু মলম লাগিয়ে দাও। ঠিক আছে বস। ডেভিডের গালে মলম লাগিয়ে দিতে লাগলো রোবটটা। রোবট, যাও এখন আমার কেবিনে গিয়ে তোমার ব্যাটারি ফুল চার্জ করে আসো। 4 ঘন্টার মধ্যে আমার ব্যাটারি ফুল হয়ে যাবে। এর আগে আমি কারো কোনো কথা শুনতে পারবো না। ঠিক আছে, তুমি যাও। রোবটটা চলে গেল। ডেভিড, এই রোবটের জন্য কিছু শার্ট আর প্যান্ট কিনে আনিস তো। এই রোবটটাকে এমনভাবে তৈরি করব যাতে আমাদের সকল বিপদ থেকে রক্ষা করতে পারে। তবে একটা কথা, এইটার গায়ে পানি পড়লে এই রোবটটা কারো কথা শুনবে না, যাকে সামনে পাবে তাকেই মারবে। আর এই নে, এইটা তোর কাছে রাখ। এইটা আমি রেখে কি করব? আমার তো কোনো কাজে আসবে না এইটা। আমার থেকে বেশি কাজে আসবে তোর। এটা তুই চাইলে এইটা নিয়ে তোর বউয়ের সাথে মজা নিতে পারবি রোবটকে নিয়ে। যা বলবি রোবট তাই করবে। তাই তো আমাকে এই রোবটটা একদিনের জন্য দিতে হবে ভাই। আমার বউকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ঠিক আছে, নিয়ে নিস, কিন্তু আমার কথাগুলো মনে রাখিস, পানি যাতে না পড়ে ওর গায়ে। ঠিক আছে। ডেভিডের সাথে কথা বলে চলে আসলাম আমার কেবিনে।
শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। ঘুম ভাঙতেই খেয়াল করলাম শরীরের উপর কে যেন শুয়ে আছে। চোখ খুলতেই দেখি আমার রোবট আমার উপর শুয়ে আছে। রোবট, আমার উপর থেকে নামো। কিন্তু বস, আমাকে তো বলেছে এখানে শুয়ে থাকতে, তাই আমি শুয়ে আছি। তোমাকে বলেছে কে আমার উপর শুয়ে থাকতে? তা মেয়ে বলেছে, বাইরে আছে। যাও, তাকে তুলে নিয়ে আসো আমার কাছে। দেখি তো মেয়েটাকে। ওকে বস। ফ্রেশ হয়ে এসে দেখি রোবট একটা বোরখা পরা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রোবট, এই মেয়েটাকে? বস, এই মেয়েটা বলেছে আপনার উপর শুয়ে থাকতে। ও আচ্ছা, কল থেকে নামিয়ে তুমি বাইরে গিয়ে দাঁড়াও, মেয়েটার সাথে আমি কথা বলি। ওকে বস। রোবট বাইরে যেতেই মেয়েটাকে বলতে লাগলাম, এই মেয়ে, কে তুমি আর এইখানে আসলে কি করে? আমি হচ্ছি নীলা। আপনার এই ডেরায় অনেক খোঁজ করেছি, কিন্তু পাই নাই। গতকালকে একটা মেয়ের সাথে পরিচয় হয়, তারপর থেকে আপনার ডেরা খুঁজতে খুঁজতে চলে আসি এইখানে। ও আচ্ছা, তা কিসের জন্য আমাকে খুঁজতেছেন শুনি একটু। আমাদের এলাকা থেকে মেয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে প্রতিদিন 3টা-4টা করে। আমি চাই আপনি ওই আমাদের এলাকায় গিয়ে সব কিছু ঠিক করে দিয়ে আসেন। আপনাদের এলাকায় যাব কালকে। আপনি এইখানে থাকবেন নাকি চলে যাবেন? আমি এইখানে থাকবো। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নরসিংদী জেলার এমপি। আমার এলাকায় অনেক খুন হয়, কিন্তু আমাদের এলাকার পুলিশ কিছুই করতে পারছে না। যারা কিডন্যাপ করতেছে তাদের খোঁজ কিছুতেই পাচ্ছে না পুলিশরাও। তাই আমি আপনার কাছে এসেছি। ও আচ্ছা, আপনি এই রুমে থাকেন, আমি আসতেছি বাহির থেকে। ঠিক আছে। এই ডেভিড, সকল কিছু রেডি করতো। আজকে নরসিংদী যেতে হবে। ওইখানে নাকি মেয়ে কিডন্যাপ হচ্ছে প্রতিদিন। কিন্তু ভাই, ওইটা তো অনেক বড় একটা এলাকা, আমরা কি করে বুঝবো কোনখান থেকে মেয়েগুলো কিডন্যাপ হচ্ছে? আগে ওইখানে যাই, এরপর না হয় বুঝবো কোথা থেকে মেয়েগুলো কিডন্যাপ হচ্ছে। আর লিমনকে মানা করিস আমাদের সাথে না যেতে। এই দিকটা দেখতে হবে তো একজনকে। আচ্ছা ভাই, আজকে রাতেই রওনা দিব নরসিংদীর উদ্দেশ্যে। এই রোবট, তুই এইখানে থাকবে, এই ডেরাটা পাহারা দিবে, ঠিক আছে? যদি আমাদের লোক ছাড়া অন্য কোনো লোক আছে এই ডেরায়, তার ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা। আমি যদি বলি ঢুকতে দিতে তাহলে ঢুকতে দিবা, আর না বললে ঢুকতে দিবা না। ঠিক আছে বস। আমি চলে আসলাম আমার কেবিনে। মিস নীলা, আপনার কোন এলাকা থেকে বেশি মেয়ে কিডন্যাপ হচ্ছে ওইটা একটু বলবেন? আমাদের রায়পুরা আর নীলাক্ষা ইউনিয়ন থেকে বেশি মেয়ে কিডন্যাপ হচ্ছে। আমরা কিছুতেই পারছি না তাদের ধরতে। ও আচ্ছা, চিন্তা নেই, আমরা আজকে রাতেই ওইখানে ক্যাম্প করব। তবে একটা কথা, আমাদের ব্যাপারে যাতে কেউ না জানে, মনে থাকবে তো? আমি যে এইখানে এসেছি এটাই কেউ জানে না, আর আপনারা এইখানে যাবেন এটা কে জানবে? কেউ জানবে না। কিছুক্ষণ কথা বলে তার এলাকার সকল ডিটেলস শুনে নিলাম। শুনেছি নরসিংদী জেলাটা অনেক সুন্দর। যাই হোক, আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হবে। আপনি এমপি হলেন কি করে? আমার বাবা এমপি ছিলেন, মানুষের পাশে সব সময় ছিলেন। গত 20 বছর ধরে আমার বাবা এমপি হয়েছে। এইবার সবাই আমাকে বানিয়েছে, কারণ বাবা কয়েকদিন ধরে বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। এই নেন খাবারগুলো, খেয়ে নেন। আমি তো আপনার সামনে খেতে পারবো না। আমি চাই না আমার মুখ বা আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বর ছাড়া অন্য কোনো পুরুষ দেখুক। ওকে, আপনি বসে খান, আমি বাইরে চলে যাচ্ছি। এই বলে বাইরে চলে আসলাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। এই ডেভিড, সকল কিছু রেডি করে নে। রোবট, মেয়েটাকে গিয়ে বলো বাইরে আসতে, আমরা রেডি আছি। বস, আমিও যেতে চাই আপনার সাথে। না রোবট, তোমাকে এইখানে থাকতে হবে। লিমনও থাকবে তোমার সাথে, আর কয়েকজন আছে, সবাই থাকবে, চিন্তা করো না। ঠিক আছে বস, আপনার অপেক্ষায় থাকবো আমরা। গাড়িগুলো নিয়ে বেরিয়ে পড়লাম নরসিংদীর উদ্দেশ্যে। দীর্ঘ 4 ঘন্টা পর নরসিংদীতে পা রাখলাম।
মিস নীলা, এখন কোথায় কোথায় যেতে হবে আপনি বলে দেন। লোকেশন বের করেন, আমি বলে দিতেছি কোথায় কোথায় যেতে হবে। ওকে। নীলা লোকেশন দেওয়া স্থানে চলে আসলাম। হঠাৎ একটা গাড়ির দিকে চোখ পড়লো, তাকিয়ে দেখি 3টা মেয়েকে কিডন্যাপ করে গাড়িতে তুলেছিল। ওই দেখেন কিডন্যাপাররা। দেখেছি। এই বলে গাড়ি থেকে নেমে চলে আসলাম তাদের কাছে। হ্যালো ভাই, আমি কি আপনাদের হেল্প করতে পারি? তুই কে রে, আমাদের হেল্প করতে এসেছিস? আমি এতিম একজন মানুষ, একটা জায়গায় কাজ করতাম, সেখান থেকে বের করে দিয়েছে, এখন একটা কাজ খুঁজতেছি। ও আচ্ছা, এ মেয়েগুলোকে গাড়িতে ওঠা, তোকে 500 টাকা দিব। ঠিক আছে। মেয়েগুলোকে গাড়িতে উঠিয়ে দিয়ে গাড়ির চাকা পাংচার করে দিলাম। ভাই, আপনাদের গাড়ির চাকা তো 2টা পাংচার। পাংচার হবে কিভাবে? গাড়ি তো ঠিকই ছিল এতক্ষণ। আপনারা নিচে নেমে দেখেন আমি মিথ্যে বলতেছি নাকি সত্যি বলতেছি। ভাই, ও তো সত্যি বলতেছে, গাড়ির চাকা অ্যাক্সিডেন্ট করেছে। দেখেছেন, আমি মিথ্যা কথা বলি না। এই বলে 2টার গলায় ছড়ি ধরে গলা 2টা কেটে ফেলে দিলাম। কিছুক্ষণের পর আরো 2টা কিডন্যাপার এসে বলতে লাগলো, কিরে, আমাদের আর 2টা লোক কোথায়? ওরা না বাইরে বের হয়েছিল? হয়েছিল, কিন্তু ওইদিকে দৌড়ে পালিয়ে গেছে। হয়তো পুলিশ দেখেছে তাই পালিয়ে গেছে। আচ্ছা, তুই আমাদের সাথে কাজ করবি নাকি? যদি করিস তাহলে আমার সাথে যাইতে পারিস। তা না হয় যাব, কিন্তু ওরা আসবে কি করে? ওদের জন্য একটু অপেক্ষা করেন। ওরা চলে যাবে, ওদের নিয়ে তোর চিন্তা করতে হবে না। গাড়ির ডিগ্গি থেকে চাকা 2টা নামিয়ে লাগিয়ে নে। আমি তো মেকানিকের কাজ পারি না, আমার একটা বন্ধু আছে, তাকে ডাক দেই, সে এসে ঠিক করে দিয়ে যাক। তাড়াতাড়ি ডাক দে, আর আমাকে যাইতে হবে বাসায়। এইখানে থামলে ঝামেলা হতে পারে। ফোনটা বের করে ফোন দিলাম ডেভিডকে। হ্যালো বন্ধু, কই রে তুই? আমার পরিচিত একজন বিপদে পড়েছে রে, তুই একটু এসে গাড়ির চাকাগুলো লাগিয়ে দিয়ে যা তো। আচ্ছা, তাড়াতাড়ি আয়। ভাই, বলে দিয়েছি 10 মিনিটের মধ্যে চলে আসবে। আচ্ছা ভাই, এইগুলোর ভিতরে কি আছে জানতে পারি? এইগুলোর ভিতরে মেয়ে আছে। এই মেয়েগুলোকে পাচার করতে পারলেই প্রতি মেয়ের জন্য 30 লক্ষ টাকা দেয়। তাই আমরা এই এলাকাটাকে বেস্ট মনে করি। এই এলাকায় অনেক মেয়ে আছে, যদি কিডন্যাপ করে নিয়ে যাই তাহলে মানুষ ভাববে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। ও আচ্ছা, আপনার মাথায় তো দেখি অনেক বুদ্ধি আছে ভাই। আচ্ছা, এখন যদি আপনাকে পুলিশে ধরে তখন আপনি কি করবেন? কি আর করব, পুলিশকে 1 লক্ষ টাকা দিয়ে দিব, ওরা এমনিতেই চলে যাবে। আর তোর এত কিছু জানতে হবে না, আমার সাথে চল, অনেক টাকা পাবি। ঠিক আছে ভাই, কিডন্যাপারের সাথে কথা বলতেছি এমন সময় ডেভিড আর আমার গ্যাংয়ের লোকজন চলে আসলো। ডেভিড গাড়ির চাকাগুলো পাল্টে দিল। কিরে, কত দিতে হবে? কত আর 15,000 দেন তাহলেই হয়ে যাবে। কি বলিস, 2টা চাকার জন্য 15,000 টাকা দিতে হবে? কম রাখ কিছু টাকা, আমি না তোর বন্ধু? শুধু তুই ফোন দিয়েছিস বলে এসেছি, না হলে আসতাম না। আর এখন তুই বলতেছিস টাকা কম রাখতে? এইটা হয় না রে। এই ভাই, 15,000 টাকা দেন, না হয় আমি গাড়ির চাকা খুলে রেখে চলে যাই। আরে ভাই, রাগ করেন কেন? টাকা তো দিবই, 1000 টাকা কম রাখেন। ঠিক আছে, টাকা বের কর। ডেভিডকে টাকা দিয়ে দিল। কিডন্যাপারটা ইশারা করে বলে গেল গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছে, গাড়ি যেখানে যাবে লোকেশন বের করতে পারবে। ভাই চলেন তাহলে, এখন আমরা যাই। চল। গাড়ি চালাতে পারবি তো, নাকি এইটাও পারিস না? গাড়ি চালাইতে পারি। এই বলে কিডন্যাপারের দেওয়া লোকেশনে চলে আসলাম। অনেক বড় একটা জঙ্গল, পাশ দিয়ে নদী বয়ে গেছে। আচ্ছা ভাই, এখন আমার কি করতে হবে বলেন? চল আমার সাথে, আগে আমার বসের সাথে পরিচয় করিয়ে দেই, এরপর না হয় তোকে কাজ দিবে। চলেন। আমরা চলে আসলাম কিডন্যাপারের বসের কাছে। আমাকে দেখে কিডন্যাপারের লিডার বলল, এই তুই এটা কাকে নিয়ে এসেছিস? কেন ভাই, ছেলেটা তো অনেক ভালো, আমার অনেক কথা শুনে। তুই যাকে নিয়ে এসেছিস এটা কোনো ছেলে না, এটা হচ্ছে মাফিয়া জগতের রাজা শেরু ভাই। আমার নাম শুনতেই সকলে ভয়ে তাদের লিডারের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের পর ডেভিড আর আমার গ্যাংয়ের পুরো লোক এসে তাদের ডেরা আমাদের দখলে করে নিল। এখন বলতো ঠিক করে, তোদের এই কাজের জন্য টাকা দেয় কে? এই এলাকার চেয়ারম্যান আমাদের এই কাজের জন্য টাকা দেয়। আর আমরাই না শুধু, এই এলাকার আরো অনেক লোক আছে মেয়ে পাচারের কাজে। একটু পর চেয়ারম্যান আসবে, আপনি এখানে বসেন। না, আমি বসবো না। চেয়ারম্যান আসলে আমাকে খবর দিবি, আমি ওই দিকটা দেখতেছি। আর তোরা মোট কতজন মেয়ে পাচার করেছিস সকল কিছু আমাকে বলবি এখন।
আপনি বসেন এইখানে, আমি 10 মিনিটের মধ্যে সকল লিস্ট বের করে দিচ্ছি আর বলছি কতজন মেয়ে পাচার করছি। তাড়াতাড়ি বল। এই বলে গাড়ির উপরে বসে পড়লাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম কিছু গাড়ি আসার শব্দ। রাস্তার দিকে তাকিয়ে দেখি বড় একটা গাড়ি আর সামনে কয়েকটা এক্স করলা, মাইক্রো ইত্যাদি ইত্যাদি গাড়ি আসতেছে। এই ডেভিড, আমাদের গাড়িগুলো লুকিয়ে রেখে দে। ওকে ভাই, রাখতেছি। আর তোকে বলতেছি, যদি চেয়ারম্যান কিছু জানতে পারে তাহলে তোর কপালে শনিবার লেখা আছে। আমি ওই ঘরে আছি আর আমার সকল লোক তোমার বাড়ির পিছনে চলে যায়। আমি যখন বাঁশি বাজাবো তখন আমার কাছে চলে আসবে। ঠিক আছে ভাই। সবাই চলে গেল। আমিও চলে আসলাম একটা রুমে। জানালার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম তারা কি বলতেছে। কিরে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে নাকি? না বস, এমনি বাসায় একটু সমস্যা হয়েছে তো তাই একটু চিন্তায় আছি। এই নিন, এখানে 5টা মেয়ে আছে আর আমাদের 2জনের লোককে কারা যেন মেরে ফেলেছে। কি বলি, সেইটা কি করে হলো? মেয়ে পাচার করি আমরা, এটা তো কারো জানার কথা না, তাহলে কেউ জানলো কি করে? এটা আমি জানবো কি করে? এই 2জন লোকের জন্য 50 লক্ষ টাকা দিয়ে যান, তা না হলে আপনার কপালে খারাপ কিছু লেখা আছে, এই বলে দিলাম। টাকা না দিলে কি করবি তুই? তোকে তো এইখানে মেরে রেখে চলে যাব। ওরা কথা বলতেছে। আমি ঘরের ভিতর থেকে হাততালি দিতে দিতে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে সবাই ভয় পেয়ে গেল। কি ব্যাপার চেয়ারম্যান, আপনাকে এর জন্যই কি রাখা হয়েছে নাকি, মেয়ে পাচার করার জন্য? মানে কে আপনি আর কোথা থেকে এসেছেন? তোর বাপ আমি। আমাকে নিশ্চয় চিনতে পেরেছিস। আশা করি আর পরিচয় দিতে হবে না। এই বলে চেয়ারম্যানের 2 পায়ে গুলি করে দিলাম। গুলির শব্দ শুনে আমার সকল লোক আমার কাছে চলে আসলো। চেয়ারম্যান, এখন বলতো ভালো করে, তোকে এই কাজ করার জন্য বলেছে কে? ভাই, বিদেশি নাম্বার থেকে ফোন এসেছে, বলেছে তাকে মেয়ে এনে দিতে পারলে আমাকে অনেক টাকা দিবে। 100 জন মেয়ে এনে দিলে 5 কোটি টাকা দিবে। আচ্ছা, তোরও তো 2টা মেয়ে আছে, তোর 2টা মেয়েকে দিয়ে দে, তাহলেই তো হয়ে যায়। কি বলো সবাই? চাচা, আপনি এটা কি করে করতে পারলেন? সবাই আপনাকে কত বিশ্বাস করে, ভোট দিয়ে বিজয়ী করেছে, আর আপনি কি না এইসব কাজ করেছেন? নীলামা, আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো এমন করব না। আমার উচিত শিক্ষা হয়ে গেছে। আমি তোর পায়ে ধরে মাপ চাইতেছি। আমার কাছে মাপ চাইলে কি হবে? মেয়েগুলোর মা বাবাকে কি বলবে তুমি? তাদের মেয়েগুলোকে কি ফিরিয়ে এনে দিতে পারবে? যদি দিতে পারো তাহলে তোমাকে মাপ করে দিব। আমি এনে দেবো, তবু আমাকে মেরে ফেলিস না। আগে আনো, এরপর বলতেছি মারবো নাকি বাঁচিয়ে রাখবো। ঠিক আছে ভাই, আমি আজকে রাতটা সময় চাচ্ছি, আমাকে আজকে রাতটা সময় দেন। যা দিলাম। এই 3 ঘন্টায় দেখি কয়টা মেয়ে আনতে পারিস। মিস নীলা, আপনি না হয় এখন বাড়িতে চলে যান, এইদিকে সমস্যাটা আমরা দেখে নিব। থাকলে কি সমস্যা হবে নাকি? না, সমস্যা হবে না, কিন্তু আমরা এতগুলো ছেলের মাঝে আপনি একা একটা মেয়ে থাকবেন, এটা কি করে হয়? তাই বললাম আর কি, চলে যাইতে। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি, সকালে আসবো আবার। ডেভিড, চা তো নীলাকে দিয়ে আয় তার বাসায়, আমি আসি এইখানে। ঠিক আছে ভাই। ডেভিড চলে গেল। একটা চেয়ার টেনে বসে পড়লাম চেয়ারম্যানের সামনে। ঘরের কাঁটা দৌড়াতে লাগলো। কিরে, তোরা কি চা কফি কিছু খাস নাই নাকি? ভাই, খাই তো, খাবেন নাকি? এনে দে। আর পালানোর চেষ্টা করিস না, চেয়ারম্যানের মতো তোরও এমন অবস্থা করব যদি পালিয়ে যাস। না ভাই, ওনাকে দেখে মনে হচ্ছে আর কোনোদিনই হাঁটতে পারবে না। আমার শখ নেই ওনার মতো হওয়ার। এই তো বুঝেছিস, এখন যা বলছি তাই কর, তা না হলে তোর কপালেও লাল শুক্রবার চলে আসবে। এই, তোমরা 3 জন যাও তো ওর সাথে, যদি পালাতে চাই তাহলে গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে ভাই, যাচ্ছি। ওরা চলে গেল। এইদিকে চেয়ারে বসে আছি, টুকটাক চেয়ারম্যানের সাথে কথা বলতেছি। চলুন দেখে আসি ডেভিড আর নীলা কি বলতেছে। আচ্ছা ডেভিড, তোমার আসল নাম কি এইটাই নাকি? না, আমার আসল নাম হচ্ছে রাফিন। ভাই আমাকে ডেভিড বলে ডাকে, তাই আমি কিছু মনে করি না। ও আচ্ছা, তা তোমাদের ভাই কি বিবাহিত নাকি? না, ভাই এখনো বিয়ে করে নাই। কিন্তু হঠাৎ আপনি এই প্রশ্ন করতেছেন কেন? ভাইকে কি পছন্দ হয়েছে নাকি? আরে কি যে বলো না তুমি, কোথায় তোমার বস আর কোথায় আমি? আমার মতো মেয়েকে কি তোমার বসের পছন্দ হবে নাকি? আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে পেলে কে না বিয়ে করতে চাইবে। আমি যদি বিবাহিত না হতাম জোর করে হলেও আপনাকে বিয়ে করতাম। তাই নাকি?
যাক, ভাবি খুব ভাগ্যবান তোমার মতো একটা জামাই পেয়ে। আর শোনো, ডানে কিন্তু 4টা রাস্তা আছে, তুমি সোজা চলে যাবে, দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই এইখানে। দাঁড়ালে কি হবে? এইখানে কোনো কিছু কি আছে নাকি? শুনেছি ভূত আছে এইখানে, রাতে যারাই দাঁড়ায় তাদের ওপর হামলা করে, তাই বললাম আর কি। আরে ভূত বলতে কিছু হয় না, আজকে এইখানে আমি দাঁড়াবো, দেখবো কোনো ভূত টুত আসে নাকি। আপনি গাড়ির ভেতরে বসে শুধু দেখবেন, ঠিক আছে? কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার ভাইকে আমি কি জবাব দিব তখন? আরে কিছু হবে না, কত ভূত মেরেছি, আর এইসব তো কিছুই না। ও আচ্ছা। গাড়িটা 4 রাস্তার মাঝখানে থামিয়ে ডেভিড গাড়ি থেকে নেমে গেল। কিছুক্ষণ পর একটা সাদা কি যেন আসতে লাগলো। গাড়ির ভিতর থেকে নীলা বলতে লাগলো, ওই দেখো আসতেছে, তুমি গাড়ির ভিতরে চলে আসো, না হলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে কিছু হবে না, এইটা তো একটা মানুষ, কোনো ভূত না। এই বলে সাদা যে জিনিসটা আসতেছে ওইটার সামনে গিয়ে ডেভিড বলতে লাগলো, আরে চাচা, আপনার জন্য সকলে ভয় পায়, আর আপনি কিনা এই রাতে এইখানে এসে সকলকে ভয় দেখান। কে তুমি বাবা? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইসবে ভয় পাও না। না চাচা, আমি এইসবে ভয় পাই না, ভয় পাইলে কি আর আপনার কাছে আসলাম? তা তো দেখতে পাইতেছি। আচ্ছা, ওইখানে আলো জ্বলতেছে কেন? ওইখানে কি কাজ চলতেছে নাকি কোনো? আমি কিছু জানি না, তুমি চলে যাও, তা না হলে তোমার বিপদ হবে। তুমি চলে যাও, চলে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। ডেভিড চলে গেল গাড়িতে। গাড়িটা স্টার্ট দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আচ্ছা, ওইখানে কি কাজ হচ্ছে আপনি কি জানেন নাকি? ওই জায়গাটা অনেক দিন থেকে বন্ধ, কিন্তু গত 1 বছর ধরে ওইখান থেকে গাড়ি যাওয়া আসা করে। আমরা ভেতরে ঢুকতে গেলে আজব আজব আওয়াজ আসতে থাকে, তাই আর কেউ ভয়ে ঢুকে না এইটার ভেতরে। ও আচ্ছা, একবার যখন ওইখানে চলে এসেছি সকল কিছু বের করে এরপর যাব এখান থেকে, আর ভাইয়ের জন্য দেখে একটা সুন্দরী রমণী খুঁজে নিয়ে যাব। কেন, আমি কি সুন্দরী না নাকি? কিছু কি বলছেন নাকি? কই না তো, কিছুই বলি নাই। আচ্ছা, তুমি তাহলে চলে যাও, নাকি আজকে রাতটা এইখানে থেকে যাবে? না, এইখানে থাকবো না, ওইদিকে ভাই একা আছে, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে ওইখানে। ঠিক আছে যাও, আর রাস্তায় কোনো সমস্যা হলে এই কার্ডটা দেখালেই তোমাকে ছেড়ে দেবে। ঠিক আছে। এখন এই দিকটা দেখা যাক, ওই দিকে কি হয়েছে সব তো শুনেছেন। কি রে চেয়ারম্যান, আর কতক্ষণ লাগবে? সকাল তো প্রায় হয়ে এসেছে, তোর জন্য আর কতক্ষণ বসে থাকবো? ভাই আর 1 ঘন্টা অপেক্ষা করেন, ওরা চলে এসেছে। এখানেও কোনো মেয়ে পাচার হয় নাই, সকল মেয়ে নিয়ে এসেছে। কি রে, তুই জানি মোট কতজন মেয়ে কিডন্যাপ করেছিস বলেছিলি? এই তো ভাই 210টা আজকের গুলো নিয়ে। ঠিক আছে, আগেরটা বাদ দিয়ে 204 জন মেয়ে আসবে। যদি সবগুলো পেয়ে যাই তাহলে তোর ভাগ্য ভালো, আর না হলে তোর কপালে দুঃখ আছে রে চেয়ারম্যান। ভাই আমি জানি। সকাল 7টা, এমন সময় ডেভিড আর মেয়েগুলোকে নিয়ে গাড়িও ঢুকতেছে ডেরার ভেতরে। কিরে, তোরা আসতে এত দেরি হয়েছে কেন? ওইটা একটু পর বলবো। এই গাড়ি করে কি এসেছে ভাই? কি আর আসবে, মেয়ে নিয়ে এসেছে। 204 জন মেয়ে গুনে নিচে নামাতো। ঠিক আছে ভাই, নামাচ্ছি। ডেভিড গুনে গুনে মেয়েগুলোকে নামাতে লাগলো। নামানো শেষ হতেই ডেভিড বলল, ভাই 204 জন মেয়ে আছে এইখানে, বেশিও না কমও না। আজকের জন্য চেয়ারম্যান বেঁচে গেলি তুই। আর যদি তোকে দেখি কখনো এইসব কাজ করতে, তাহলে তোর 2 পা আর পায়ের জায়গায় থাকবে না, মনে রাখিস। ভাই মনে থাকবে। এই তোরা আমাকে নিয়ে চল হাসপাতালে, আমি মনে হয় আর বাঁচবো না রে, নিয়ে চল আমাকে। চেয়ারম্যানকে নিয়ে চলে গেল তারা। এইদিকে আমি বসে বসে কিডন্যাপারের লিডারের সাথে কথা বলতে লাগলাম। তোকে যদি একটা কাজ দেই, করতে পারবি? ভাই পারবো, যা বলবেন তাই করব। আমাদের পেট চালাতে হলে যে কাজ দিবেন ওই কাজই করব। আজ থেকে এই নরসিংদী যে কোনো এলাকায় হোক নাই কেন, কোনো অন্যায় বা প্রতিবাদ না করতে দেখি। যদি অন্যায় হয়েছে তাহলে বুঝতে পারবি শেরু ভাই কি জিনিস। ঠিক আছে ভাই, আপনি এখন চলে যাবেন নাকি? চলে যাব। তোকে কাজ দিয়ে গেছি, কাজ করবি ঠিক মতো, টাকা আমি দিব। টাকা নিয়ে চিন্তা করতে হবে না তোদের। আর আমাদের গ্যাংয়ের লোক বাড়া যত পারিস তত। ঠিক আছে ভাই। আমরা চলে আসলাম কিডন্যাপারের ডেরা থেকে। ডেভিড গাড়ি চালাচ্ছে আর বলতেছে, ভাই আপনার জন্য একটা বউ খুঁজেছি, তাকে বিয়ে করতে হবে। এখন বিয়ে করব না রে আমি, তোরা যতই বলিস না কেন, আমি এখন বিয়ে করতেছি না। এখন না করেন, কয়েকদিন পর করবেন, কিন্তু আমার পছন্দের।
মেয়েকে বিয়ে করতে হবে। আর একটা কথা, এমপির বাড়ির পাশে একটা বন্ধ আস্থানা আছে, ওইখানে কিছু একটা হয়। তাহলে তো যেতেই হয় ওইখানে, কিন্তু খুব সাবধানে। আমরা যে এইখানে এসেছি এটা অনেকে জেনে গেছে। জানলে কিছুই হবে না ভাই, কিন্তু একটা কথা, আপনার বিপদ এই এলাকায় কমেই আছে, তাই এই এলাকার একটা মেয়ের সাথে বিয়ে দিব। আচ্ছা দিস, এখন বিয়ের কথাটা রাখ, অন্য কথা বল। ঠিক আছে, যাও, তোমার জন্য অন্য কথা বলতেছি। ডেভিডের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নীলার বাসায়। দারোয়ান গেট খুলে দিল, আমিও ভিতরে চলে আসলাম। এসে দেখি অনেক বড় একটা রাজমহল। বাহ, ঘুষের টাকায় তো অনেক কিছু করেছে। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? এই তো আসতেছি, এই বলে চলে আসলাম ভিতরে। এসে দেখি একটা লোক বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, তোমার নাম মেঘ, তাই না? জি আঙ্কেল, আমার নাম মেঘ। কিন্তু আপনি জানলেন কি করে আমার নাম যে মেঘ? এই সব না হয় পরে জানতে পারবে। এই, খাবার টেবিলে বসো, খাবার খেয়ে নিই একসাথে। আমি একা খেতে পারবো না তো, বাইরে আরো 60 জন লোক আছে, তাদেরও খাবার লাগবে। তারা না খেলে আমিও খাবো কি করে? তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি আমি, তুমি খাবার টেবিলে বসো। খাবার টেবিলে বসতেই নীলা খাবার বেড়ে দিল। খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখি সবাই খাবার খাচ্ছে। আরো কেউ খাবার খাবে নাকি? খাইলে বলো, আমি আরো এনে দেই। না ভাই, আর খাবো না, যা খেয়েছি তাতেই চলবে। এখন আমাদের রেস্টের দরকার, কালকে রাত থেকেই ঘুমাই নাই। তোমরা RS হোটেলে চলে যাও। এই নাও, এই কার্ডটা দেখালেই তোমাদের রুম দিয়ে দিবে, টাকা লাগবে না। ঠিক আছে বস, তাহলে আমরা গেলাম এখন। যাও তাহলে। ওরা চলে গেল, আমিও চলে আসলাম বাড়ির ভেতরে। এসে দেখি ডেভিড আর নীলা কথা বলতেছে। নীলা, আপনাদের বাড়িতে কি একটা রুম খালি হবে? আমি একটু বিশ্রাম নিতাম। এত বড় বাড়ি আর আপনি বলতেছেন খালি হবে নাকি? আসেন তো আমার সাথে। নীলার সাথে চলে আসলাম তার রুমে। এই রুমে তো মনে হয় আপনি থাকেন, তাই না? তাতে কি হয়েছে? আপনি থাকতে পারবেন না নাকি? পারবো না কেন? অবশ্যই পারবো, কিন্তু কেউ যাতে আমাকে বিরক্ত না করে ওই দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি আছি, কেউ ডাক দিবে না। নীলা চলে গেল। বিছানায় শুয়ে পড়তেই অন্যরকম একটা গন্ধ আসতেছে। মেয়ে মানুষ থাকে, ঘর তো সব সময় পরিষ্কার থাকবেই। এইসব ভাবতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। বিকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। এই যে, আর কত ঘুমাবেন? বিকেল হয়ে গেছে তো, উঠে ফ্রেশ হয়ে নেন। উঠতেছি, এই বলে উঠে পড়লাম। চোখ ঘষতে ঘষতে নীলার দিকে তাকিয়ে তো অবাক, কারণ মেয়েটা আজকে শাড়ি পরতেছে, অনেক সুন্দর লাগতেছে। বাহ, আপনাকে তো খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে। এক নজরে নীলার দিকে তাকিয়ে রইলাম। এভাবে কি দেখতেছেন এমন করে? কি আর দেখবো, তোমাকে দেখতেছি। আগে কখনো পরী দেখি নাই, আজকে এই প্রথম কোনো পরী দেখলাম তো, তাও আবার মাটিতে। বেশি বলে ফেলছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে নেন, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে যাও। নীলা চলে যেতেই উঠে ফ্রেশ হয়ে আমিও নিচে চলে আসলাম। এসে দেখি সবাই বসে খাবার খাচ্ছে। কি ব্যাপার, এই অবেলা খাবার খাচ্ছেন যে? দুপুরে তো খাই নাই, তাই এখন খাবার খাচ্ছি। তুমিও বসে পড়ো। নীলা, মেঘকেও খাবার বেড়ে দে। আব্বু দিতেছে। নীলা খাবার বেড়ে দিল। খাবার খেয়ে বসে আছি নীলার আব্বুর সাথে। আচ্ছা আঙ্কেল, আপনি এমপি হওয়ার আগে থেকেই কি এই জায়গাটা বন্ধ হয়েছে নাকি? না, আমি যখন এমপি হয়েছে গত 7 বছর এই মিলটা চলছে, কিন্তু নীলা এমপি হওয়ার পর থেকে এই মিলটা বন্ধ হয়ে গেছে। আর মাঝে মধ্যে আজব আজব আওয়াজ আসে ওইখান থেকে। ও আচ্ছা, সমস্যা নাই, আমি যখন এসে পড়েছি এখন সব ঠিক করে দেব। ডেভিড, গাড়িতে কি ড্রোন না ছেড়ে? না ভাই, ড্রোন তো আনতে মনে নেই, বাজার থেকে কিনে আনবো নাকি? এই নে টাকা, 5টা বা 3টা ভালো ড্রোন নিয়ে আসবি। আর টাকা লাগলে আমাকে ফোন দিস, আমি টাকা পাঠিয়ে দেব। ঠিক আছে ভাই, আমি তাহলে গেলাম এখন। তোমার যেতে হবে না, আমি বলে দিতেছি, কিছুক্ষণ পর এনে দিয়ে যাবে। না, বলে দিতে হবে না, আমরা অন্যরকম ড্রোন ব্যবহার করি, যেগুলো অনেক হার্ড, গুলি করলেও কিছু হবে না ড্রোনগুলো। ওরা কথা বলতেছে, এমন সময় লিমনের ফোন। কিরে, কেমন আছিস? ভালো আর থাকি কি করে বলেন ভাই, আপনি যে মালটাকে দিয়ে গেছেন আমার কাছে, এই মালটা তো আমার মাথা নষ্ট করে ফেলতেছে। মাল কাকে বলতেছিস?
ভালো করে বুঝিয়ে বলতো। আরে আপনার রোবট, তাকে নিয়ে ঘুরতে যেতে হবে বলতেছে। এটা কি সত্যি রোবট নাকি একটা মানুষ বলেন তো? এইটা হচ্ছে একটা রোবট, কিন্তু মানুষের সকল আচরণ করতে পারে। আর ওর কাছে ফোনটা দে, তুই এক কাজ কর, আমাদের ড্রোনগুলো ওকে দিয়ে পাঠিয়ে দে। ঠিক আছে ভাই, কিন্তু ও যাবে কি করে? চিনবে না কি রাস্তাঘাট? ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, তুই তাকে কিছু টাকা দিয়ে দিবি আর ড্রোনগুলো দিয়ে দে এখনই। এই ডেভিড, দোকানে যেতে হবে না, রোবট আসতেছে। ঠিক আছে ভাই। আরে এই রোবট এনে বস, এর সাথে কথা বল। হ্যালো বস, হাউ আর ইউ? আই এম ফাইন। শোনো, তোমাকে কিছু জিনিস দেব, তোমাকে 2 ঘন্টার মধ্যে আমার দেওয়া লোকেশনে এসে পৌঁছাতে হবে। ওকে বস, আমি চলে আসবো। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটতেই নীলা বলে উঠল, আচ্ছা, ও চিনবে কি করে আমাদের বাড়ি? আর ও তো একটা রোবট, এত সব কিছু জানবে কি করে? রোবট হলেও সব কিছু পারে। ও একাই একটা রাজ্য চালাতে পারে, কিন্তু একটা কারণে তাকে দেওয়া যাবে না এই সব কাজ। কারণ ও হচ্ছে, ওর গায়ে পানি পড়লেই সব কিছু নষ্ট হয়ে যাবে আর আমাদের কোনো কথাই শুনবে না। ও আচ্ছা। ডেভিড, আয় তো আমার সাথে, ওই মিলটা বাহির থেকে ঘুরে আসি। আপনারা একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসতেছি। না, আপনার যেতে হবে না, আপনি এইখানেই থাকেন। এই বলে চলে আসলাম বাহিরে। পুরোটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম বাহির থেকে, এমনভাবে দেখতে লাগলাম যাতে কেউ সন্দেহ না করে যাতে আমরা এইটা দেখতেছি। 2 ঘন্টা ঘুরে দেখার পর চলে আসলাম বাসায়। এসে দেখি রোবট চলে এসেছে। বাহ রোবট, তুমি তো দেখি কারেক্ট টাইমে এসেছো। জি বস, আপনার কথা তো শুনতেই হবে। আমি কি চলে যাব নাকি এখানেই থাকবো? এইখানেই থাকো। নীলা, আপনি রোবটকে এই পুরো এলাকা ঘুরে দেখাবেন, তাহলে ওর মস্তিষ্ক আরও বেশি ভালো হবে, আরও বেশি মানুষের মতো আচরণ করতে পারবে। ও যদি আমার কথা না শোনে তখন কি করব? রোবট, তুমি নীলার কথা ছাড়া উঠবে না, বসবে না, ঠিক আছে? ওকে বস। নীলা ম্যাম, আজকে থেকে আমি আপনার বেস্ট ফ্রেন্ড, যা বলবেন তাই করবো। ডেভিড, ড্রোনগুলো নিয়ে চলো আমার সাথে ছাদে। ভাই চলেন। আমরা চলে আসলাম ছাদে। ড্রোনগুলো অ্যাক্টিভ করে ওই মিলের মধ্যে চালিয়ে দিলাম যাতে সকল কিছু দেখতে পাওয়া যায়। ভাই ওই দেখেন, একটা লোককে কিসের মধ্যে যেন ঢুকিয়ে দিয়েছে। এইটা তো একটা অ্যাসিড, যেটা শরীরে পড়লে পুরো শরীর গলে যাবে। ভাই ওই দেখেন, লোকটার কঙ্কাল বেরিয়ে এসেছে। তাই তো দেখতে পারতেছি। এর জন্য এই মিল থেকে বাজে একটা গন্ধ আসছিল যখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ভাই আজকে রাতেই কি ওদের উপর অ্যাটাক করবেন? হ্যাঁ, আজকে রাতেই অ্যাটাক করতে হবে, যাই হয়ে যাক না কেন। আমাদের দেশ থেকে শত্রু মুক্ত করতেই হবে। এই বলে ড্রোনটা নিয়ে চলে আসলাম নীলার রুমে। এসে দেখি নীলা আর রোবট বসে আছে। নীলা আর রোবট, তোমরা 2 জন একটু বাইরে যাও তো। বস, আমি নীলার কথা ছাড়া এই ঘরে থেকে নীলা, যাও বলতেছি। যাচ্ছি, কিন্তু কি করবেন ঘরে তা কি জানতে পারি? কি আর করব, এই ঘরে কি এমন করা যায় বলেন তো? বুঝতে পারছি। ওরা 2 জন চলে গেল। আমিও চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে তোয়ালে পরে বাইরে এসে যেই ড্রেস চেঞ্জ করতেছি, এমন সময় নীলা ঘরে ঢুকলো। আমাকে এমন অবস্থায় দেখে হা করে আছে। কি দেখতেছেন এইভাবে? এইখানে খুলবো নাকি বাইরে যাবেন? না না, খুলতে হবে না, বাইরে যাচ্ছি। নীলা বাইরে চলে গেল। আমি ওর ড্রেস চেঞ্জ করে চলে আসলাম নিচে। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। মেঘ, বলো কি বলবে? বেশি কিছু না, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, যদি আপনি অনুমতি দেন। কিন্তু মেঘ, তোমার তো কোনো পরিবার নেই, আমার মেয়ে একা একা কি করে থাকবে তোমার সাথে? আমি তো থাকবো সব সময় ওর সাথে। নীলা যদি রাজি হয় তাহলে আমি বিয়ে করব, আর না হয় জোর করব না আপনাদের। আচ্ছা, আমি রাতে নীলার সাথে কথা বলে তোমাকে জানাবো। ও যদি রাজি থাকে তাহলে আমার আপত্তি নেই এই বিয়েতে। ঠিক আছে, আমরা 2 জন কথা বলতেছি। এমন সময় নীলা, রোবট আর ডেভিড আসলো। কিরে, তোরা সবাই কোথায় গিয়েছিলি? এইখানেই গিয়েছিলাম ভাই, আপনার রোবটের ইচ্ছে হয়েছে বাইরে যাবে, তাই বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। ও আচ্ছা, তা রোবট, তোমাকে তোমার জায়গায় ফিরে যেতে হবে, সেইখানে আমাদের সাথে থাকতে পারবে না তুমি। কিন্তু বস,
আমি আপনাদের সাথে থাকতে চাই সব সময়। আমি থাকলে কি ক্ষতি হবে নাকি? না, কোনো ক্ষতি হবে না, তবে তোমার জন্য অনেক ক্ষতি। যদি তোমার শরীরে পানি পড়ে তাহলে তোমাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। তাহলে বস আমাকে যে বানিয়েছে তাকে বলো আমাকে কিছু করতে। আমি চাই আপনাদের সাথে থাকতে সব সময়, আপনাদের বিপদে সব সময় থাকতে চাই। ঠিক আছে, আমি মিশনটা কমপ্লিট করি, এরপর তোমাকে নিয়ে যাব ল্যাবে, তখন বুঝতে পারবো কি বলে বিজ্ঞানী। ওকে বস, এখন তাহলে আমি গেলাম। নিলাম, চলেন আপনার রুমে। ওরা দুইজন চলে গেল। ডেভিড, যা রেস্ট করে নে, রাতে আবার মিশনে যেতে হবে, জানি না কি হয় ওইখানে। ওকে ভাই। আর আপনাকে একটা ওষুধ দিয়েছিল, ওইটা কি এখনো আছে? অদৃশ্য হয়ে যায় ওই ওষুধটা। আছে। আজকে রাতে ওইটা কাজে লাগাবো, তবে একটা কথা মনে রাখতে হবে, 3 ঘন্টার মধ্যে যা খুশি তাই করতে পারবো। 3 ঘন্টা পর ঔষধের মেয়াদ শেষ হয়ে যাবে। ওকে ভাই, এই 3 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যাবে। ডেভিড চলে গেল, আমিও চলে আসলাম বাহিরে। এসে দেখি কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। ভাই, এইখানে কি করেন? এই তো ভাই দেখতেছি, এই মিলটা রাতে অনেক ভয়াবহ আওয়াজ আসে, তো তাই এখন ভালো করে দেখতেছি কি আছে এইটার ভেতরে। কাল থেকে আর আওয়াজ আসবে না, আর এইখানে আবার নতুন করে কাজ শুরু হবে। কিন্তু ভাই আপনি জানেন কি করে কাল থেকে আর আওয়াজ আসবে না এই জায়গা থেকে? জানি না, কালকে নিউজে দেখাবে তাই বললাম আপনাকে। ও আচ্ছা। লোকগুলোর সাথে কথা বলতেছি, এমন সময় একটা গাড়ি আসলো। গাড়িটা দেখে চেনা চেনা লাগতেছে। আরে, এইটা তো চেয়ারম্যানের গাড়ি। কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে চেয়ারম্যানের ছেলে বেরিয়ে আসলো, দেওয়াল টপকে মিলটার ভিতরে চলে গেল। আমাদের হয়তো খেয়াল করে নাই। আচ্ছা, এই ছেলেটা কে? এই ছেলেটা হচ্ছে চেয়ারম্যানের ছেলে। যত বাজে কাজ আছে এই ছেলেটা করে। তার বাবা কোনো কিছু বলে না, আমরা কিছু বললে পুলিশের ভয় দেখায়। আচ্ছা। কিছুক্ষণ পর একটা বক্স নিয়ে আসলো। এই যে ভাই, একটু শুনে যাবেন। কে রে তুই, আর আমাকে ডাকতেছিস কেন? তোর বাপের বন্ধু আমি, এইদিকে আয়, কথা আছে। আমার একটা কাজ করে দিতে পারলে 50 লক্ষ টাকা দিব তোকে। টাকার জন্য আমি সব করতে পারি, তুই যা চাইবি তাই হবে। বল কি করতে হবে আমাকে। বেশি কিছু না, এই বক্সে কি আছে সেটা জানতে চাই, আর এটা দিয়ে কি কাজ করিস সেটা জানতে চাই। যদি বলিস তাহলে তোকে 10 লক্ষ টাকা দিব। এইটার ভিতরে মানুষের কঙ্কাল আছে, যা দিয়ে বিভিন্ন দামি দামি জিনিস বানানো যায়। আচ্ছা, তা তোরা কি জীবিত মানুষকে কঙ্কাল বানিয়ে ফেলিস নাকি মরা মানুষকে? জীবিত মানুষকেই বানাই। তোকে এই সব বলতেছি কেন? তুই কে রে? এই সব জেনে কি করবি? ডেভিড, যাও ওকে ধরে নিয়ে আসো, আর এমন মার মারবে শরীরের চামড়া যাতে উঠে যায়, এমন হাল করবে। ওকে ভাই। ডেভিড চেয়ারম্যানের ছেলেকে ধরে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। তোমরা এই গাড়িটা বাড়ির ভিতরে নিয়ে যাও, বক্সটা ছাদে একটা গেস্ট রুম আছে, ওইখানে রেখে আসো। ওকে বস। ভাই, তোমরা কিছু মনে করো না, আমাকে হয়তো চিনতে পারো নাই এখনো। আমি হচ্ছি আন্ডারওয়ার্ল্ড জগতের রাজা, মাফিয়া কিং। হয়তোবা শেরু ভাইয়ের নাম শুনেছো তোমরা। আপনি শেরু ভাই? ভাই, আপনাকে অনেক দেখার ইচ্ছে ছিল, আজকে আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। ভাই, আপনি শুধু একবার বলেন আমাদের কি করতে হবে, আমরা করে দিতেছি। তোমাদের কিছুই করতে হবে না, তোমরা যাও বাড়িতে। কাল থেকে এইখানে ঢুকতে পারবে তোমরা, আর এইখানে একটা অফিস তৈরি হবে। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো কালকে সকালে। ওকে ভাই। আমি চলে আসলাম বাড়ির ভেতরে। এসে দেখি ডেভিড চেয়ারম্যানের ছেলেকে এমন অবস্থা করেছে, দেখলে তাকে চেনাই যায় না। ডেভিড, আর মারিস না, বেচারা অনেক পাল্টে গেছে। ভাই, এখন যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন, সব হুড় করে বলে দিবে। এই কুত্তার বাচ্চা, বল তুই এই সব কাজ কতদিন ধরে করতেছিস, আর কতজন লোক মারছিস? অনেক লোককে মেরেছি, প্রায় 1000-এর উপরে। আর তুই কে? তোকে তো আমি দেখে নিব। তুই আমাকে মেরেছিস, তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলে রেখে দিব। আরে তুই তাও আমাকে মারবি? তোর বাপও তো আমাকে মারতে পারে নাই, তুই কি করে মারবি বলতো? তোর বাপ এখন হাসপাতালে আছে, তোর বাপকে ফোন দিয়ে জিজ্ঞাসা কর শেরু ভাইকে, তোর বাপ বলে দিবে আমার পরিচয়। আমি আমার বাবার সাথে থাকি না, আর তাকে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করি না। ডেভিড, এই নে, তোকে দিয়ে দিলাম, যা খুশি তাই করিস। এইটাকে দিয়ে আমাদের আর কোনো প্রয়োজন নেই। ভাই, টাকাগুলো তো নিয়ে নেন।
না হলে ও টাকা অন্য কেউ নিয়ে যাবে। ভালো কথা বলেছিস তো তুই। এই, তোর সকল টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। আমি বেঁচে থাকতে কখনোই আমার টাকা দিব না। আমাকে মেরে ফেলে তারপর তুই আমার টাকা নিয়ে নিতে পারিস। ডেভিডের হাত থেকে পিস্তলটা নিয়ে তার 2 পায়ে 8টা গুলি করে দিলাম। হাড্ডি ভেঙে গেছে। কিরে, এখনো কি টাকা দিবি নাকি? দিতেছি, তবুও আর মারিস না আমাকে। যত তাড়াতাড়ি পাঠাবি তত তাড়াতাড়ি উপরে চলে যাবি। টাকাগুলো পাঠাতেই ওর কপালে ঠিক মাঝখানে 2টা গুলি করে দিলাম। সাথে সাথে ও মরে গেল। ডেভিড, যা, এইটাকে আশেপাশে কবর আছে, ওইখানে কবর দিয়ে আয়। ওকে ভাই। মেঘ, এটা না করলেও পারতে। ছেলেটা তো এমনিতেই ভালো ছিল। আঙ্কেল, আমি সবাইকে মাফ করতে পারি, কিন্তু যে অন্যায় করে তাকে আমি কখনোই মাফ করি না। আর ও তো 1000-এর উপরে জ্যান্ত মানুষ মেরেছে, তাকে কিভাবে ছেড়ে দেই? তা ঠিক আছে, আমাদের দেশে আইন ছিল তাদের কাছে দিয়ে দিতে। আমি এইসব আইন মানি না। যেই দেশে পুলিশদের কিছু টাকা দিলেই অপরাধ চাপা দিয়ে দেয়, আর আপনি কিনা বলতেছেন এইটাকে আইনের হাতে তুলে দিতে। আর কিছু না বলে চলে আসলাম নীলার রুমে। এসে দেখি নীলা আর রোবট কি যেন দেখতেছে। আমার শরীরের রক্ত দেখে নীলা বলল, আপনি কি এখন কাউকে খুন করে এসেছেন? চেয়ারম্যানের ছেলেকে মেরে ফেলেছি। এখন ফ্রেশ হয়ে এসে দেখি এখনো তারা 2 জন বসে আছে। রোবট, তুমি একটু নিচে যাও তো, নীলার সাথে আমার কিছু কথা আছে। আমার সামনে বলেন, আমি তো কাউকে বলবো না। না, তুমি একজন রোবট হলেও তুমি পুরো মানুষের মতো, তাই বলতেছি। আমাদের জন্য না হয় আজকে চিকেন ফ্রাই বানিয়ে আনো, বা দোকান থেকে কিনে আনো। দোকান থেকে কিনে আনতে হবে না, আমি বানিয়ে আনছি। এই বলে রোবট চলে গেল। নীলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি হবে আমার স্বপ্নের রানী? তুমি কি হবে আমার পাশে থাকার নিঃশ্বাস? দেখো, তুমি একজন খুনি। যেই দিন এই সব ছাড়তে পারবে ওই দিন আমাকে এসে বলো, ওই দিন আমি তোমাকে বিয়ে করব, এর আগে কখনোই না। আমি এই কালো জগৎ থেকে বেরিয়ে আসতে পারবো না, তুমি যাই বলো না কেন। তুমি ভালো করে জানো এই মাফিয়া জগতে খারাপও আছে, ভালো আছে। আমি না হয় খারাপ, সমস্যা নাই, বিয়ে করতে হবে না, আমি তোমার অপেক্ষায় থাকবো। এই বলে চলে আসলাম নিচে। রোবট, চিকেন ফ্রাই বানানো হয়ে গেছে নাকি? আর একটু হবে, বসেন এখানে। ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছি। এমন সময় ডেভিড আসলো। কিরে, কবর দিয়ে এসেছিস নাকি? ভাই, আর ওরা সাবধান হয়ে গেছে যখন শুনেছে চেয়ারম্যানের ছেলে মারা গেছে। সাবধান হলে কি হবে, এইখানে তো আসতেই হবে। আজকে রাতে তাদের জীবনে শেষ হবে আমার হাতে। এইসব বলতেছি ডেভিডকে। এমন সময় নীলা নিচে নেমে আসলো। আমাকে কিছু না বলেই সোজা কিচেনে চলে গেল। ভাই, নীলার কি হয়েছে? উনি যে কথা বললো না। আমি জানবো কি করে রে? আমি কি আর ওনার সাথে বসে থাকি? তাহলে কি? তা না, আচ্ছা আমি জেনে আসতেছি কি হয়েছে। জানতে হবে না, ইচ্ছে হলে কথা বলবে, আর না হলে কথা হবে না। আমি তো কালকে সকালেই চলে যাব। আচ্ছা তুই বস, বাইরে থেকে আসতেছি। আমিও আসি আপনার সাথে। আরে না, আসতে হবে না। রোবট চিকেন ফ্রাই বানাচ্ছে, তুই বসে বসে খা, আমি আসতেছি। ওকে ভাই। আমি চলে আসলাম বাহিরে। গাড়িটা নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাজারে চলে আসলাম। গাড়িটা সাইডে রেখে দোকানে চলে আসলাম। চাচা, সিগারেট আছে? জি ভাই আছে। কি সিগারেট দিব বলেন? ভ্যানসন সুইচ দেন 1 প্যাকেট, আর একটা মেশিন দেন। এই নেন আপনার ম্যাচা সিগারেট। আর একটা মেসেজ দিয়েন। টাকা দিয়ে একটা সিগারেট ধরিয়ে চলে আসলাম গাড়িতে। সিগারেটটা খেয়ে গাড়ি ঘুরিয়ে চলে আসলাম নীলাদের বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। আপনি সিগারেট খেয়ে এসেছেন? আপনি কি করে বুঝলেন? এমনি মানা করে দিয়েছি বলে সিগারেট খাবেন? আরে না, আমি আগে থেকেই সিগারেট খাই। সরেন, ভেতরে যাব। আর মিথ্যে বলতে হবে না, ডেভিড আমাকে বলেছে সব। আপনি কখনোই সিগারেট খান না। যান, ফ্রেশ হয়ে আসেন, চিকেন ফ্রাই দিতেছি। আর কিছু না বলে চলে আসলাম নীলার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই চিকেন ফ্রাই খাচ্ছে। বাহ, আমাকে রেখেই খেয়ে ফেলতেছিস ডেভিড? আসেন আসেন, আপনিও বাকি থাকবেন কেন? বসেন এইখানে। আমিও বসে পড়লাম ডেভিডের পাশে। খাওয়া দাওয়া শেষ করে গল্প করলাম কিছুক্ষণ। এইভাবেই কেটে যায় সারাটি দিন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো।
ডেভিড, সবাইকে বল রেডি হয়ে নিতে। ঠিক আছে ভাই, আপনিও রেডি হয়ে নেন। আমি চলে আসলাম নীলার রুমে। রেডি হয়ে যেই বেরিয়ে যেতে যাব, এমন সময় নীলা এসে বলল, এক্ষুনি কি চলে যাবেন নাকি? এখনই চলে যাব। আর বাড়ি থেকে বের হবে না আজকে। বাইরে কোনো প্রয়োজন হলে রোবটকে বলবেন, রোবট সব কিছু এনে দিবে। ঠিক আছে, আর সাবধানে কাজ করবেন। আর কিছু না বলে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি সবাই দাঁড়িয়ে রয়েছে। ব্যাগ থেকে ড্রোনগুলো বের করে চালিয়ে দিলাম জঙ্গলের ভিতরে। কোন দিক দিয়ে গেলে বেশি ভালো হবে ওইটা দেখতে লাগলাম। ডেভিড, তুই সবাইকে নিয়ে ওইদিকে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে যা। আমি এই দিক দিয়ে যাইতেছি। ভাই আমি একা ছাড়তে পারবো না আপনাকে। আরে কিছু হবে না আমার, কেউ দেখবে না আমাকে। এই নে ঔষধ, এইগুলো তোরাও খেয়ে নে। ঔষধ খেয়ে চলে আসলাম ভিতরে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর চারিপাশে ঘুরে ঘুরে দেখতেছি কেউ আসতেছে কিনা। তাদের সামনে এসে বললাম, কিরে আর কত মানুষ মারবি তোরা? আজকে না হয় থাম। এই কে রে তুই? সামনে আয়, শুধু তোকেও এই এডিসে চুবিয়ে মেরে ফেলবো। আমি তো জানি, এর জন্যই তো অদৃশ্য হয়ে এসেছি। চিন্তা করিস না, তোদেরকেও কঙ্কাল বানিয়ে ফেলবো। আর একটু পর মেসেজ বলে গুলি করতে লাগলাম। ওরা আমাকে না দেখেই চারিদিকে গুলি করতে লাগলো। আরে বেটা, আমাকে পাবি না। এই বলে পিছন থেকে 4 জনকে ধাক্কা দিয়ে অ্যাসিডের মধ্যে ফেলে দিলাম। 2 মিনিটের মধ্যে তাদের শরীর পুরো গলে গেল। কিরে, আরো মানুষ মারবি নাকি বল আমাকে? এই কে রে তুই? আমাদের সামনে আয়, দেখি তোর কত বড় সাহস। সামনে থেকে মোকাবেলা কর, তোর কত বড় কলিজা দেখি। ওর কথা শুনে আর একটা ট্যাবলেট খেয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। এই নে, তোর সামনে চলে এসেছি, এখন কি করবি কর তো দেখি। শেরু ভাই, আপনি এখানে? আমি জানি এখানে। তার মানে তোরা এতদিন কোথায় কাজ করতেছিলি, তাই না? না ভাই, আমরা করছিলাম, কিন্তু আমরাও তো আপনার মতো এসেছিলাম ওদেরকে ধরে নিয়ে যেতে, কিন্তু আপনিও চলে এসেছেন। কিন্তু ওদের আর লোক কোথায়? সবগুলো ওই অ্যাডিসে পড়ে গলে গেছে। আমরা সেই চলে যাব এমন সময় আপনি এসেছেন, আর আপনার 4 জন লোককে আপনি নিজেই মেরেছেন। এ আমি কি করলাম? আমার হাত দিয়ে আমার নিজের লোকদের মেরে ফেললাম। হে আমি কি করলাম? ভাই কিছু হবে না, ওদের পরিবারকে চালানোর দায়িত্ব না হয় আমরা নিব। তার পরিবার চালাতে না হয় পারবো, কিন্তু তার পরিবারকে কি জবাব দিব আমি? ওইটা বল না তোরা। ভাই ভুল করে হয়ে গেছে, এটা কি আর আপনি জানেন? আর ওদের মুখে মাস্ক পরা ছিল, তাই তো আপনি বুঝতে পারেন নাই যে ওরা আপনার লোক। ভাই আমাদের লোক তো মারা যায়নি, সব লোকই তো আছে এইখানে। কিন্তু ও তো বলতেছে 4 জন আমার লোক ছিল। না ভাই, ওরা আমাদের লোক ছিল না, ওরা ওই গ্যাংয়ের লোক ছিল। চলেন, এইখানের মিশন শেষ হয়েছে। চল। আমরা সবাই বাড়িতে চলে আসলাম, কিন্তু আমার মন মানতেছে না। আমার মন বলতেছে ওই লোকগুলো আমার লোক ছিল। এইসব ভাবতেছি, এমন সময় নীলা আসলো। কি ভাবতেছেন এইভাবে? কি আর ভাববো, আমি নিজের হাতে নিজের 4 জন লোককে মেরে ফেলেছি। এইটাই ভাবতেছি, আমি কি করে পারলাম ওইটা করতে। আরে ওরা তো আপনার গ্যাংয়ের লোক না, ওরা তো অন্য গ্যাংয়ের লোক ছিল। আরে আমি জানি, আমাকে আর মিথ্যা বলতে হবে না। এই বলে বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরিয়ে যেই টান দিলাম, নীলা এসে আমার গালে ঠাস ঠাস করে চড় মেরে দিল। নিজেকে কি ভাবেন? আপনি অনেক বড় মনের মানুষ, তাই না? আল্লাহ যখন যাকে ইচ্ছে নিয়ে যেতে পারে। ওই 4 জন লোকের মৃত্যু এসেছিল, তাই ওরা চলে গেছে। কিন্তু আমি ওদের পরিবার, তাদের বউ বাচ্চাদের কি জবাব দিব বলো? আপনাকে কিছু বলতে হবে না, যা করার আমি করব। এখন ঘুমান, অনেক রাত হয়েছে, 3টার উপরে বাজে। সিগারেটটা ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সকালে রিজুর ডাকে। ভাই ওঠেন, সকাল হয়ে গেছে তো। তুই যা রিজু, আমার ভালো লাগতেছে না, এখন উঠতে পারবো না। আচ্ছা আপনি শুয়ে থাকেন, তাহলে আপনার খাবার বলতেছি দিয়ে যাইতে। ওকে। রিজু চলে গেল। বিছানায় শুয়ে আছি এখনো, মাথাটা ভার হয়ে আছে। কিছুক্ষণ পর নীলা আসলো, আমাকে এখনো শুয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, আপনি এখনো শুয়ে আছেন যে? উঠে ফ্রেশ হয়ে আসেন।
খাবার খাবেন না নাকি? হুম হুম। এই তো যাচ্ছি, আপনি যান। কি হয়েছে আপনার দেখি তো? নীলা আমার কপালে হাত দিয়ে দেখে শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আপনার শরীরে তো জ্বরে পুড়ে যাচ্ছে, আমাকে ডাক দিবেন না? আমি কোনো কিছু বলতে পারতেছি না, এমন অবস্থা হয়েছে। আমার কোনো কথা না শুনেই বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তার নীলা ডেভিড আসলো ঘরে। ওনার এই জ্বর কোনো ট্যাবলেটেই কাজ হবে না। কিন্তু ডাক্তার, এখন কি করা যাবে? ভাইকে তো সুস্থ করে তুলতে হবে, না হলে তো হবে না। আপনি কিছু একটা করেন। আচ্ছা, ওনার কি স্ত্রী নেই? ওনার এখন স্ত্রীকে খুব প্রয়োজন। শরীর সম্পর্কে না করলে হয়তো এই জ্বর কমানো যাবে না। আর কিছু ঔষধ লিখে দিচ্ছি, এইগুলো নিয়মিত খাওয়াবেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর ডেভিড নীলাকে বলতে লাগলো, নীলা আপু, এখন আপনি বুঝেন কি করবেন। আমি গেলাম, ভাইকে সুস্থ করার দায়িত্ব আপনার হাতে। কিন্তু ডেভিড? আপু, কোনো কিন্তু না। ডেভিড চলে গেল। নীলা ভাবতেছে কি করবে। ভাবতে ভাবতে 1 ঘন্টা চলে গেল। হঠাৎ নীলা দরজা লাগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। বিকালে ঘুম ভাঙল, অনুভব করলাম কেউ আমার বুকের উপর শুয়ে আছে। মাথাটা এখন হালকা লাগতেছে। তাকিয়ে দেখি নীলা আমার উপর শুয়ে আছে, তার গায়ে কোনো কাপড় নেই। এই যে নীলা। আমার কথা শুনে নীলা ঘুম থেকে উঠে পড়ল। আমার দিকে লজ্জা দৃষ্টিতে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি কিছুই বুঝলাম না কি হয়েছে আমার সাথে। কিছুক্ষণ পর নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আচ্ছা নীলা, আমাদের দুজনের মাঝে কিছু হয়েছে নাকি? আপনি ফ্রেশ হয়ে আসেন, কাজী সাহেব নিচে বসে আছে। এই বলে নীলা চলে গেল। আমিও চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি কাজী, ডেভিড, নীলার আব্বু বসে আছে। আমি যেতেই ডেভিড বলতে লাগলো, ভাই তাহলে এখন সুস্থ হয়েছেন আপনি? আমার কি হয়েছিল রে ডেভিড? আগে বিয়েটা করে নেন, এরপর না হয় সব বলবো আপনাকে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেল। এখন বল আমার কি হয়েছিল? আর নীলা ওইভাবে হয়েছে আর বলতে হবে না, এখন বলতেছি আপনার কি হয়েছিল। ডাক্তার এসেছিল সকালে, আপনার অনেক জ্বর ছিল, কোনো ঔষধে কাজ করবে না বলে ডাক্তার বলেছে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, তাহলে জ্বরটা একটু কমে আসবে। পরে নীলা আপু আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এখন তো বিয়ে হয়েই গেছে, আর কোনো অসুবিধা নেই। ও আচ্ছা। দুপুরে খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে রুমে বসে আছি। এমন সময় নীলা আসলো। কি ব্যাপার, লজ্জা পাচ্ছেন বুঝি? তো পাবো না, বিয়ের আগেই আপনার সাথে এইসব ভাবতেই লজ্জা হচ্ছে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, কাছে আসেন, আপনার লজ্জাটা একটু কমিয়ে দেই। এই বলে যেই নীলাকে জড়িয়ে ধরতে যাব, এমন সময় ডেভিড আসলো রুমে। সরি ভাই, বুঝতে পারিনি। আপনি এখন? হয়েছে, আর সরি বলতে হবে না, ভিতরে আয়। তা কি হয়েছে? ভাই আমাদের অতি শীঘ্রই ডেরায় ফিরতে হবে। তা না হয় ফিরে যাব, কিন্তু কি হয়েছে বলবি তো? ডেরায় নাকি হামলা হয়েছিল, লিমন অনেক ব্যথা পেয়েছে, হাসপাতালে ভর্তি আছে এখন। তাই বলছিলাম কি আমরা চলে যাই, আপনি কয়েকদিন থেকে সুস্থ হয়ে আসেন। আমি একদম সুস্থ আছি, তুই সবাইকে গিয়ে বল রেডি হতে, আমি আসতেছি একটু পর। ঠিক আছে ভাই। ডেভিড চলে গেল। নীলা, তুমি এইখানে কয়েকদিন থাকো, আমি ওইখানের অবস্থাটা একটু দেখে আসি। না, আমি তোমার সাথেই যাব। এখন তুমি আমার বর, আমি একা একা থাকতে পারবো না এইখানে। নীলা, ওইদিকে আমার লোকের অনেক বিপদ, তুমি 1 সপ্তাহ না হয় এইখানে থাকো, আমি তোমাকে সামনের শুক্রবারে এসে নিয়ে যাব। সত্যি নিয়ে যাবে তো, নাকি মিথ্যে কথা বলতেছো? আরে না, সত্যি নিয়ে যাব। তুমি না আমার বউ, আমার বউকে কি করে ফেলে রেখে চলে যেতে পারি আমি? ওই দিকটা সামলে রেখে এরপর এইখানে চলে আসব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যাও তাহলে। রেডি হয়ে চলে আসলাম বাহিরে। আব্বু, আমি যাচ্ছি, আপনার মেয়ের দিকে খেয়াল রাখেন, আর রোবট তোমার ভাবির দিকে খেয়াল রাখো, যদি কোনো বিপদ হয় সাথে সাথে আমাকে ইনফর্ম করবে। ওকে? ওকে বস, আপনি যান তাহলে। সবাইকে নিয়ে চলে আসলাম ঢাকায়, আমার সেই আড্ডায়। এসে দেখি ঘরগুলো ভেঙে ফেলেছে। ডেভিড, লিমন কোন হাসপাতালে আছে রে? আপনার মেডিকেলেই আছে, চলেন আগে তার সাথে দেখা করে আসি। চল। আর তোমরা এই দিকটা গুছিয়ে ফেলো, অচেনা কাউকে দেখলেই গুলি করে মেরে ফেলবে, এই বলে দিলাম। ওকে বস।
আমরা চলে আসলাম হাসপাতালে। এসে দেখি লিমনের হাতে পায়ে ব্যান্ডেজ করা। লিমন ভাই, তুই কেমন আছিস এখন? এই তো ভাই, এখন ভালো আছি আপনাকে দেখার পর থেকে। তোর এই অবস্থা করেছে কে? আমাকে শুধু একটিবার বল, তার এমন অবস্থা করব আর জীবনেও চোখ খুলতে পারবে না। ভাই আপনার কিছু করতে হবে না, আমি করব। আমার বোনকে আমি শাস্তি দেব। ওকে বাঁচিয়েছি আমি, আর ও কিনা আমাকে মেরে ফেলেছে সামান্য মেয়ে পাচার করতে দেই না বলে। এই কাজ তোর বোনের? সমস্যা নাই, আমি তোর বোনকে এখনই আনতেছি আমাদের ডেরায়। ডেভিড, যা তো ডাক্তারকে ডেকে নিয়ে আয়, দেখি লিমনকে কবে রিলিজ দিবে। ওকে ভাই, আপনি কথা বলেন, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসতেছি। ঠিক আছে। ডেভিড চলে গেল, আমিও চলে আসলাম কেবিনের বাহিরে। ফোন দিলাম রিজুকে। হ্যালো রিজু। জি ভাই বলেন, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? লেডি মাফিয়া কিংয়ের লোকেশন কোথায় আছে আমাকে এক্ষুনি জানা। ওকে বসে, আপনি লাইনেই থাকেন, আমি এখনই বের করে জানাচ্ছি সে কোথায় আছে এখন। ওকে। কিছুক্ষণ পর রিজু বলতে লাগলো, ভাই এখন ওর লোকেশন বিমানবন্দরের ভিতরে আছে, মনে হয় দেশ ছেড়ে পালিয়ে যাবে। তুই এখনই বিমানবন্দর যোগাযোগ কর, আমি এখনই যাচ্ছি বিমানবন্দরে। ওকে ভাই, আমি এখনই যোগাযোগ করতেছি, আপনি যান। আমি চলে আসলাম বিমানবন্দরে। ভিতরে ঢুকতেই পুলিশরা আমাকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, শেরু ভাই আপনি এইখানে? এখনই কন্ট্রোল রুমে যোগাযোগ করো, তাড়াতাড়ি যাতে কোনো বিমান ল্যান্ড করতে না পারে। ওকে ভাই, আমি এখনই বলতেছি। 11টা একটা বিমান আকাশে উড়ার কথা ছিল, ওইটাই বন্ধ করে দাও। এই বলে আমি চলে আসলাম বিমানের ভিতরে। লেডি মাফিয়া কিংকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম। বড় মিস আফরিন, কোথায় পালিয়ে যাচ্ছেন? কে আপনি? আর আফরিন কাকে বলতেছেন? কেন, তোমাকে বলতেছি মিস লেডি মাফিয়া কিং। নিজের ভাইকে মেরে এখন দেশ থেকে পালিয়ে যাচ্ছ, এটা কি করে হয়? আমি আমার ভাইকে মারছি, তাতে আপনার কি? আর আপনি এত নাক গলাচ্ছেন কেন? লিমন হচ্ছে আমার ছোট ভাই, তাই নাক গলাতেই পারি, স্বাভাবিক ব্যাপার। এই বলে আফরিনের হাত টানতে টানতে নিয়ে চলে আসলাম বাহিরে। এখন বলতে পারেন এখন বিমান চলে যেতে পারে। ওকে শেরু ভাই। লেডি মাফিয়া কিংকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। লিমন, তোমার বোনকে নিয়ে এসেছি, আজকে তোমাকে নিয়ে চলে যাব ডেরায়। আর মিস আফরিন, আপনার তো বিচার আছেই, আপনি আমার ডেরার সকল কিছু ভেঙে ফেলেছেন। আমি কি ক্ষতি করেছিলাম আপনার? ওই দিন তুই আমাকে খুব ভয় পাই দিয়েছিলি, তাই তোকে ছেড়ে দিয়েছিলাম। আজকে তোকে মেরেই ফেলবো। এই বলে একটা ছুরি নিয়ে আমার হাতে যেই চালিয়ে যেতে দিবে, তখন তার হাত ধরে তার হাতটা কেটে ফেললাম। লিমন, কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে, ওর এটাই দরকার ছিল। আমি তোকে দেখে নেব শেরু, তোর মতো কত শেরুকে মেরেছি, আর তুই কিনা আমাকে মারতে চাস? আমাকে মারা তো দূরের কথা, এইবার আমি তোকে মারবো না, এইবার তোর ভাই নিজে তোকে মারবে। এই বলে দিলাম। ভাই ডাক্তার কি বলেছে? আজকে তোকে রিলিজ দিয়ে দিবে, চিন্তা করিস না। রিজু, এই লেডি মাফিয়া কিংকে আমাদের ডেরায় নিয়ে যা, এমনভাবে বেঁধে রাখবি যাতে কোথাও পালিয়ে যেতে না পারে। ওকে ভাই, আমি এখনই নিয়ে যাইতেছি। লেডি মাফিয়া কিংকে নিয়ে চলে গেল নিজু। ডাক্তারের সাথে কথা বলে বিকালে লিমনকে নিয়ে চলে আসলাম ডেরায়। এসে দেখি লেডি মাফিয়া কিংকে এমনভাবে বেঁধে রেখেছে, মনে হচ্ছে কোনো পাগল মেয়ে ছুটে যাওয়ার জন্য ছটফট করতেছে। বাহ, নিজু খুব ভালো একটা কাজ করেছিস, তোকে অনেক ধন্যবাদ জানাই। চল এখন তুই আগে সুস্থ হ, এরপর তোর বোনের বিচার করিস। না ভাই, আমি এখনই তার বিচার করব। নিজু, এইটাকে নিয়ে আয় আমাদের কুকুরের সামনে। আজকে আমি নিজের চোখে দেখব কুকুরগুলো তাকে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়। ভাই প্লিজ এইবারের মতো মাফ করে দে, আমি না তোর বোন লাগি। তোর মতো বোন আমার দরকার নেই, তুই তো আমার সৎ বোন, তোকে তো আমি কখনোই কষ্ট দেই নাই, তাহলে তুই কেন আমাকে মারতে চাইছিস? ভুল করে ফেলেছি আমি, এইবারের মতো মাফ করে দে। 3 বার তোকে আমি বাঁচিয়েছি, আজকে আমি নিজে হাতে তোকে মারবো। এই বলে লিমন লেডি মাফিয়া কিংকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কুকুরগুলোর কাছে। আজকে অনেক দিন পর মানুষ পেয়ে কুকুরগুলো অনেক খুশি। লিমন, কান্না করিস না, মানুষ যেমন তার সাথে তো তেমনই করতে হবে, তাই না? ভাই চল আমার সাথে,
এখন তো আর কোনো কাজ নেই, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এই ডেভিড, 15 জনকে বলে দে বাড়িতে চলে যেতে 10 দিনের জন্য। তুইও চলে যা। আমরা চলে গেলে এই ডেরা কে দেখবে? আমি সারাদিন এইখানে থাকি, রাতে না হয় বাড়িতে চলে যাব না। ওকে, আমি লিমনকে তার বাসায় দিয়ে আসতেছি। বাকি 15 জন তাদের বাড়িতে চলে যাও। ওকে ভাই। লিমনকে নিয়ে চলে আসলাম তার বাসায়। কলিং বেল দিতেই লিমনের স্ত্রী এসে দরজা খুলে দিল। লিমনকে এমন অবস্থায় দেখে কান্নার সুরে বলতে লাগলো, এই তোমার কি হয়েছে? সারা শরীরে ব্যান্ডেজ কেন? আরে তেমন কিছু হয় নাই, একটু রাস্তায় পড়ে হাত পা ছিলে গেছে। তাই বলে সারা শরীরে ব্যান্ডেজ করা থাকবে? ভাবি, আপনি অযথা চিন্তা করতেছেন। লিমনের কিছু হয়নি, ও ভালো হয়ে যাবে। লিমন, তাহলে তুই যা, আমি চলে যাচ্ছি। আরে এখন কোথায় যাচ্ছেন? ভেতরে আসেন, কিছু না খেয়ে যেতে তো দিচ্ছি না। আরে কিছু খাবো না রে, আবার আসবো নি কয়েকদিন পর। এই বলে গাড়িটা নিয়ে চলে আসলাম ডেরায়। এসে দেখি অনেক লোক চলে গেছে। তোমরা কি এইখানে একা একা থাকতে পারবে নাকি? জি ভাই, থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনি ভাবির কাছে চলে যান। তোমাদের একা কি করে ফেলে রেখে যাই? কালকে যাবনি, আজকে থাকি। আর আমাদের কাছে তো সিসি ক্যামেরা আছে, তাই না? সবগুলো নিয়ে আসো তো। এই নেন ভাই সবগুলো সিসি ক্যামেরা। আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না। তোমরা আসো, সকলে এইগুলো লাগিয়ে আসি। এই বলে সিসি ক্যামেরাগুলো নিয়ে চলে আসলাম রাস্তায়, যেখান দিয়ে আমাদের ডেরায় গাড়ি ঢুকে গাছের অনেক উঁচুতে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে দিলাম, যাতে কেউ না দেখে। পুরো ডেরার চারপাশে 120টার মতো সিসি ক্যামেরা লাগিয়ে চলে আসলাম ডেরায়। এখন আর কোনো অসুবিধা হবে না। যদি অচেনা কোনো গাড়ি ঢুকে তাহলে এলাম বাঁচবে। ভাই, আপনি আমাদের জন্য কত কিছু করতেছেন, আমরা জানি না আপনার এই ঋণ কি করে শোধ করব। আরে ঋণ বলতেছো কেন? তোমরা আমার হয়ে কাজ করো, আমি কি তোমাদের সাহায্য করতে পারি না নাকি? ধরে নাও এইটা তোমাদের বড় ভাই দিল। এইসব কথা বলতেছি এমন সময় ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি নীলা ফোন দিয়েছে। কি ব্যাপার মহারানী? হয়েছে আর মহারানী বলতে হবে না। সকালে বের হয়েছেন, একটা বারও তো ফোন দেন নাই যে আমি খেয়েছি কিনা। মহারানী বুঝি রাগ করেছে? কালকে আমি আসতেছি, আর রাগ করতে হবে না। পরে তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, খুশি তো? কালকে কখন আসবে? আমি কিছু রান্না করতাম তোমার জন্য। কিছু রান্না করতে হবে না তোমার, আমি যাব, পরে সন্ধ্যায় চলে আসব। সবাইকে ছুটি দিয়েছি, 10 দিনের, সবাই বাড়িতে চলে যাচ্ছে। ও, তাহলে আমি চলে আসি তোমার কাছে। আসলে কি কোনো অসুবিধে হবে? অসুবিধা হবে না, কিন্তু কখন যে আমাদের উপর হামলা করবে এটা কে জানে। তার চেয়ে ভালো তুমি যেখানে আছো ওইখানেই থাকো। আচ্ছা। নীলার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোন রাখতেই ভাইয়ের ফোন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মেঘ, তুমি কাজটা ঠিক করলে না কিন্তু। কেন ভাই, আমি কি করেছি এমন? তুমি নিজেই ভালো করে জানো আমাকে না বলে বিয়ে করে ফেলেছো, এটা কিন্তু ভালো হয় নাই। সরি ভাই, আসলে আমি অনুষ্ঠান করে বিয়ে করি নাই, একটা দুর্ঘটনা হয়ে গেছে, এর জন্য বিয়ে করে ফেলতে হয়েছে। ভাবছিলাম আপনাদের সারপ্রাইজ দিব, 2 দিন পর গিয়ে আপনারা জেনে গেছেন। তাহলে 2 দিন পর তুমি আসছো এখানে? হ্যাঁ ভাই, 2 দিন পর আসতেছি। আর দেশে এখন কোনো অপরাধ নেই, সব কিছু এখন শান্ত আছে, এই জন্য অনেককেই ছুটি দিয়ে দিছি। ভালো করেছো। আচ্ছা আসো তাহলে 2 দিন পর। এখন রাখি, তোমার ভাবিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কেন, ভাবি কি অসুস্থ নাকি? তোমার ভাবি প্রেগনেন্ট। ও আচ্ছা, খুশির খবর তাহলে। ভাইয়ের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। দেখতে দেখতে রাত হয়ে আসলো। খাওয়া দাওয়া করে সবাই বসে গল্প করতেছি। এই একজন যা আমার কেবিন থেকে আমার ল্যাপটপটা নিয়ে আয়। এই নেন ভাই আপনার ল্যাপটপ। ল্যাপটপটা চালু করে হ্যাকার জগতে প্রবেশ করলাম। আজ প্রায় 2 মাস হয়ে গেছে হ্যাকার জগতে প্রবেশ করি না। প্রবেশ করতেই সকল হ্যাকাররা গ্রুপ কলে যোগ হলো। আসসালামু আলাইকুম শেরু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা হঠাৎ 2 মাস পর আবার ফিরে আসলেন কেন? সমস্যা হয়েছে নাকি? না, তেমন কোনো সমস্যা হয়নি। আমার কিছু ইনফরমেশনের দরকার ছিল,
যদি তোমরা এনে দিতা খুব ভালো হতো। ভাই আপনি হচ্ছেন আমাদের হেড, আর আপনি কি না বলতেছেন আমরা আপনাকে ইনফরমেশন এনে দিতে? হ্যাকার জগৎ থেকে বেরিয়ে যাব আস্তে আস্তে, তাই তোমাদের বলতেছি। আর তোমরা কি রাহুল নামের ছেলেকে চিনো, যে কিনা আমাদের হ্যাকার জগতে প্রবেশ করেছে মাত্র 3 দিন হলো? ভাই চিনি, কিন্তু ও কি করেছে? ও আমার সাইবার হ্যাক করার চেষ্টা করেছে। তাকে ডাক দে তো, আমি তার সাথে কথা বলি। এই নেন, ওর সাথে কথা বলেন। কিরে, তোকে সাইবার জগতে ঢুকিয়েছি আমি, আর তুই কি না আমার সার্ভার হ্যাক করার চেষ্টা করতেছিস? ভাই আমাকে মাফ করে দেন, আমি কিছু করি নাই। আমার ছোট বোন এইগুলো করেছে। আমি ভাবছিলাম এটা নিয়ে আপনার সাথে কথা বলবো, কিন্তু আপনাকে অফলাইন পেয়েছি, পরে আর বলতে পারি নাই। তোর বোন হ্যাকার নাকি যে এইসব করতে পারে? ভাই, ও কিছু কিছু হ্যাক করতে পারে। ভাবছিলাম আপনার সাথে কথা বলে ওকেও হ্যাকার জগতে ঢুকিয়ে দিব। এখন আপনি কি বলেন? আমি একটা লিংক দিতেছি, ওইখানে 2টা আইডি আছে। যদি হ্যাক করে তাহলে কাজে নিতে পারি, তাহলে বলবো ঢোকাতে, তাছাড়া ঢোকাবি না। ওকে ভাই। গ্রুপ থেকে বেরিয়ে কিছু কাজ করলাম। কাজ শেষ হতেই আমার ইমেলে একটা ইমেল আসলো। দেখে বুঝে ফেললাম যে আইডি 2টাও হ্যাক করে নিয়ে গেছে। ফোন দিলাম রাহুলকে। হ্যালো রাহুল। ভাই বলেন। তোর বোনকে হ্যাকার জগতে ঢুকিয়ে দে, আর আমার ফোন নাম্বার দিতেছি, তাকে বল আমাকে ফোন দিতে, তাকে কয়েকটা কাজ দিব। ওকে ভাই। রাহুলের বোনের সাথে কথা বলে কয়েকটা কাজ দিয়ে দিলাম। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, এখন তো আর কোনো কাজ নেই। ভাই আমরা চাচ্ছিলাম কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসতে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কালকে সকালেই যাব। এখন না, সামনের সপ্তাহে তোমরা তো বাড়িতে যাবে, কয়েকটা দিন রেস্ট নাও। কালকে সকালে আমাকে ডেকে দিও, আমি তোমাদের ভাবিকে আনতে যাব। ওকে ভাই। আমি চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। উঠে দেখি নীলা ফোন দিয়েছে। কি ব্যাপার, এত সকালে ফোন দিছো যে? কয়টা বাজে দেখেন তো? 11টা বেজে গেছে, আর আপনার আসার কথা ছিল কখন? ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি 11টা বেজে গেছে। সরি, আমি বুঝতে পারিনি, আজকে এত ঘুমাইছি, খেয়ালই ছিল না। আচ্ছা, আমি আসতেছি। আসো। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ওরা কাজ করতেছে। কি ব্যাপার, তোমাদের তো বলেছিলাম আমাকে ডাক দিতে, আমাকে ডাক দাও নাই কেন? ভাই আপনাকে ডাক দিয়েছিলাম, আপনি তো ওঠেননি। তখন বলেছিলেন পরে উঠবেন, তাই আর ডাক দিয়ে বিরক্ত করি নাই। তোরা খাবার খাইছিস তো? ভাই খাবার খাইছি। আচ্ছা, তোরা এই দিকটা খেয়াল রাখিস, আমি চলে যাচ্ছি এখন। এই বলে গাড়িটা নিয়ে চলে আসলাম নীলাদের বাসায়। আসতে আসতে দুপুর হয়ে গেছে। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। এখন আসার সময় হলো? সরি, এই নাও, এইগুলা নিয়ে যাও। এইগুলো আনার কি দরকার ছিল? ঘরে তো ছিলই, আব্বুও সকালে এনেছে কতগুলো। ফ্রিজে রেখে দাও, তাহলে ভালো থাকবে। তা তো আমি নিজেও জানি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো, টেবিলে খাবার বাড়তেছি আমি। ঠিক আছে। আমি চলে আসলাম নীলার রুমে। এসে দেখি রোবট চার্জ হচ্ছে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি বিজ্ঞানী ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মেঘ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা রোবটের কি অবস্থা, ও ঠিকঠাক কাজ করছে তো? কিন্তু ওকে আর একটু স্মার্ট করে তুলতে হবে। সব কিছু তো ঠিকঠাক আছে। আচ্ছা, তুমি কালকে পাঠিয়ে দিও, 2 মাস রেখে আমি সকল কিছু ঠিক করে দেবো নে। ওকে। বিজ্ঞানীর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। নীলা, আব্বু কোথায়? আব্বু তো অফিসের কাজে একটু বাইরে গেছে। কেন, কোনো কি দরকার ছিল নাকি? না, কোনো দরকার নেই, আমার তো দরকার তোমাকে। এই বলে নীলার একটা হাত ধরে টান দিতেই আমার উপর এসে পড়ে গেল। আস্তে আস্তে তার ঠোঁট জোড়া যেই আমার দখলে করতে যাব, এমন সময় কলিং বেল বেজে উঠল। শালা, এই সময় আসার দরকারটা কি ছিল? যাও নীলা, গিয়ে দেখো কে এসেছে। যাচ্ছি। নীলা চলে গেল। আমিও চলে আসলাম নীলার রুমে। কিছুক্ষণ পর নীলা আসলো। কে এসেছে? আব্বু এসেছে, তোমাকে ডাকতেছে নিচে যাওয়ার জন্য। যাচ্ছি, চলো তুমিও।
চলো। আমি আর নীলা চলে আসলাম নিচে। এসে দেখি আব্বু আর কয়েকজন বিজনেসম্যান বসে আছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি চাচ্ছিলাম কি নীলার নামে সকল কিছু লিখে দিতে আজকে, তুমি কি বলো? আমি কি বলবো, নীলাকেই জিজ্ঞাসা করেন। আর এই সম্পত্তি না নিলেও চলবে। আমার যা সম্পত্তি আছে এইগুলো আমার ছেলে মেয়ে বসে বসে জনমভর খেয়েও শেষ করতে পারবে না। তা তো জানি আমি, তাও আমরা সকল সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিব আজকে। যেটা ভালো বুঝেন সেটাই করেন। বসে বসে দেখতে লাগলাম নীলার নামে সকল সম্পত্তি লিখে দিল। আচ্ছা আব্বু, আপনার তো একটা জমি আছে খালি পড়ে, তাই না? কিন্তু কেন? ওই সম্পত্তিটা মসজিদ বা মাদ্রাসা বানিয়ে দিলে কেমন হয়? তা তো ভালো হয়, কিন্তু এখন নীলা যা বলবে তাই হবে, কারণ আমার নামে একটা সম্পত্তি নেই, সব এখন নীলার। নীলা, তুমি কি বলো, মাদ্রাসায় করবে নাকি মসজিদ করে দিবে? একটা করে দিলেই তো হয়, হোক না সেটা মসজিদ, ওখানে না হয় মাদ্রাসা হবে। বিকালে সকলের সাথে কথা বলে একটা মসজিদ নির্মাণের জন্য সকল কিছু এনে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে আছি, এমন সময় নীলা আসলো। কি ব্যাপার মহারানী, আপনাকে এত খুশি খুশি লাগতেছে কেন? এমনই খুশি খুশি লাগতেছে। তা ঘুমান, এখন জেগে আছেন কেন? বিয়ে করেছি, বউকে আদর না করে ঘুমাই কি করে বলো? এই বলে নীলাকে জড়িয়ে ধরলাম। আমার কাছ থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে। কি আদর খাবে না বুঝি? ইস, এইগুলো বলো আমার, বুঝি লজ্জা করে না? তোমার আবার লজ্জাও আছে নাকি? এই বলে নীলার ঠোঁটে গালে মুখে চুমুতে ভরিয়ে দিলাম। আস্তে আস্তে তার সকল কাপড় খুলে নিচে ফেলে দিলাম। বাকিটা আর নাই বললাম। আপনারা বুঝে নিয়েন পাঠক পাঠিকারা। সকালে ঘুম ভাঙলো নীলার ডাকে। এই এই ওঠো, সকাল হয়েছে তো, আর কত ঘুমাবে? হ্যাঁ উঠতেছি তো, আগে একটা চুমু দাও, এরপর উঠবো। এখন আর পারবো না, সারা রাত করেও মন ভরে নেই। খচ্চর বেটা এখন আবার আইসে চুমু খেতে। দাও না একটা। আমি পারবো না, উঠে ফ্রেশ হয়ে নাও, না হলে তোমার গায়ে পানি ঢেলে দিব, এই বলে দিলাম। পানি ঢালতে হবে না, উঠতেছি। এই বলে উঠে ফ্রেশ হতে নিচে চলে আসলাম। এসে দেখি আব্বু খাবার খাচ্ছে। আমিও বসে পড়লাম আব্বুর পাশে। আব্বু, আপনি চলেন আমাদের সাথে। এইখানে একা একা কি করবেন? এইখানেই ভালো আছি, তোমার যাও ঘুরে আসো কয়েকদিন, আর আমার মেয়েটাকে দেখে রাখো। আব্বু, তুমিও চলো আমাদের সাথে। না রে মা, আমি যাব না, এইখানেই ভালো আছি। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নীলা আসলো। আচ্ছা নীলা, তোমার আম্মুকে তো দেখলাম না, তোমার আম্মু কোথায়? আব্বুর সাথে রাগ করে চলে গেছে নানা বাড়িতে। 2 মাস আগে ফোন দিয়ে বলেছিলাম, কিন্তু আসে নাই। ও আচ্ছা, চলো আজকে তোমার নানা বাড়ি যাব। তোমার আম্মুকে এনে এরপর আমরা যাব ঘুরতে। আম্মুকে বললেও আসবে না, আম্মুর রাগ তুমি জানো না। আরে আসবে আসবে, আনার দায়িত্ব না হয় আমি নিলাম, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু চলো আমার সাথে। ঠিক আছে, রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে চলে আসলাম নিচে। আব্বু, আমরা ঘুরে আসতেছি, আসতে আসতে সন্ধ্যা হবে। ঠিক আছে, যাও। আমি আর নীলা চলে আসলাম তার নানা বাড়িতে। আমরা ঢুকতেই ছোট্ট একটা মেয়ে আমাদের দেখে চড়ে চড়ে বলতে লাগলো, ফুপি আম্মু, নীলা আপু এসেছে, সবাই বাইরে আসো। সবাই বাহিরে আসলো, নীলাকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাকে কেউ কিছু বলল না। হঠাৎ নীলা বলে উঠল, আমাকে একা নিয়ে গেলেই হবে নাকি? তোমাদের জামাই, বাড়ির জামাইকে নিয়ে যাবে কে? আমি তো ভেবেছিলাম এটা তো ড্রাইভার। আসো বাবা, ভিতরে আসো। আমরা চলে আসলাম ভিতরে। বাড়িটা অনেক বড়। শীতকাল, এখন নানান পিঠা বানাচ্ছে সবাই। আজকে আমার মনে হচ্ছে আমার পুরো পরিবার পেয়ে গেছি। এইসব ভাবছি, চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এটা দেখে নীলার আম্মু বলল, কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? না কিছু হয়নি, এমনি ঝাল লাগছে, তাই হয়তো চোখ দিয়ে পানি পড়েছে। আমিও একজন মা, আমিও বুঝি কেউ এমনিতেই কান্না করে না। বলো আমাকে কি হয়েছে? আমি তো তোমার মার মতো, তাই না? আসলে আমার পরিবার ছোটবেলায় হারিয়ে ফেলেছি। 5 বছর থাকতে
বাবা মারা গেছে আর 10 বছর হতেই আম্মু অন্য একটা লোকের সাথে চলে গেল। ওইসব ভেবেই চোখ থেকে পানি পড়েছে। ওইসব আর চিন্তা করতে হবে না, আমরা তো আছি তাই না? এখানে কয়েকদিন থাকো, এরপর না হয় চলে যাইও। না আম্মু, আমরা এসেছি আপনাকে নিতে। রাগ করে থাকলে কি হবে বলেন? একটা পরিবারও টুকটাক ঝগড়া হবেই, না হলে তো পরিবার ভালোবাসা বাড়বে না, তাই না? কিন্তু নীলার বাবা আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, তার সাথে সংসার করে। না, এটা আপনার ভুল ধারণা। বাবা আমাকে বলেছে সবকিছু ওনার সাথে যে মহিলাটা ছিল ওইটা তার বান্ধবী। অনেক দিন পর দেখা হয়েছিল, পরে বাসায় নিয়ে এসেছে। এটা দেখেই আপনি ভুল ভেবেছেন। কিন্তু ওই মহিলাটা তো বলেছে। আমি সব শুনেছি। আপনাকে একটু বাজিয়ে দেখেছে আপনি আব্বুকে কতটা ভালোবাসেন। তাই বলে কি ছেড়ে আসতে হবে? আজকেই আমরা আবার বাড়িতে ফিরে যাব। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। এই নাও রুটি খাও, রুটি বানিয়েছিলাম। না, আর কিছু খাবো না, পিঠা খেয়ে পেট ভরে গেছে। এই বলে চলে আসলাম নীলার কাছে। নীলা, একটু শুনে যাও তো। বলো কি হয়েছে? আমি একটু গ্রামটা ঘুরে দেখে আসতেছি, তুমি যাবে নাকি? না, আমি যাব না। এই রিয়া, তোর দুলাভাইকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আয় তো। ঠিক আছে আপু। আমরা চলে আসলাম বাহিরে। হেঁটে হেঁটে দেখতেছি, বাহ, শহরের থেকে গ্রামের প্রকৃতি খুবই সুন্দর। আচ্ছা রিয়া, তুমি কি এইখানেই বড় হয়েছো? ভাইয়া, নীলা আপু ওইখানে বড় হয়েছে। আচ্ছা। কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে কখন যে বিকাল হয়ে গেছে খেয়ালই ছিল না। নীলা, আম্মুকে বলো রেডি হয়ে আসতে। ভাইয়া, আর কয়েকটা দিন থেকে যান। না রিয়া, আমার কাজ আছে, আবার আসবো অন্যদিন। ঠিক আছে ভাইয়া। আমরা চলে আসলাম নীলাদের বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। আমাদের সাথে আম্মুকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি এইখানে? কেন, আসতে পারি না নাকি আমার বাড়িতে? আসতে পারবে না কেন? আমি কি মানা করেছি নাকি? ভেতরে আসো সবাই। আমরা সবাই ভেতরে চলে গেলাম। আম্মু আব্বু, আমরা তো কালকে সকালে চলে যাব। আর কয়েকটা দিন না হয় থাকো এইখানে। না বাবা, ওইদিকে কিছু কাজ আছে, আর কয়েক জায়গায় যেতে হবে, তাই চলে যাচ্ছি। আবার কয়েকদিন পর আসবো। ঠিক আছে। আমরা চলে আসলাম আমাদের রুমে। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় নীলা আসলো। নিচে যাও, আম্মু ডাকতেছে তোমাকে। যাচ্ছি। এই বলে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি আব্বু আম্মু বসে বসে কথা বলতেছে। আম্মু, আমাকে ডেকেছেন নাকি? ডেকেছিলাম তো, বসো এখানে। এই নাও, তোমাকে তো কিছু দিতেই পারি নাই, এটা তুমি রেখে দাও। আরে না আম্মু, এটা আমাকে দিতে হবে না। এটা ভেঙে নীলাকে কিছু একটা বানিয়ে দিয়েন। নীলার আছে, এটা তুমি রাখো, নীলাকে পরেও দিতে পারবো। আংটিটা আমার আঙুলে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর নীলা আসলো, আমার হাতে আংটি দেখে বলল, বাবা, তোমার জামাইকে আংটি দিচ্ছ, আমাকে দাও নাই কেন? আম্মু, কি বলছিলাম, এই আংটিটা ভেঙে তোমাকে একটা বানিয়ে দিতে। তোমার নাকি আংটি আছে, তাই দেই নাই। যাক, তোমাকে দিয়েছি, এটাই চলবে। আর আম্মু আব্বু, তোমরা প্লিজ আর ঝগড়া কইরো না। আমি কি ঝগড়া করি নাকি? তোমার মাই তো ঝগড়া করে। এখন আমার দোষ দিতেছো তাই না? অন্য বেটি ধরে নিয়ে আসো বাসায়, আমি কিছু বললেই দোষ, তাই না? থাক, আর ঝগড়া করতে হবে না। রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলা আসলো। কি ব্যাপার, আজকে শুয়ে পড়লে যে? অনেক টায়ার্ড লাগতেছে, তাই শুয়ে পড়েছি। আসো আমার কাছে। নীলাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালে আম্মুর ডাকে। কেটে নিলা, আর কত ঘুমাবি? সকাল 10টা বেজে গেছে, এখন তো উঠবি। আম্মু, উঠতেছি, তুমি যাও তো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোদের জন্য খাবার রেডি করতেছি। তুমি যাও, আমরা আসতেছি। আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে আমরাও চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে দুপুরের দিকে রওনা দিলাম ভাইয়ের বাড়িতে। গাড়িতে যাইতে রাত হয়ে গেল, রাত 4টা বেজে গেছে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম ভাইয়ের বাড়িতে। কলিং বেল দিতেই রাইসা ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, আরে মেঘজি, কই গো, তোমার ছোট ভাই এসেছে তার বউকে নিয়ে, আসো এদিকে।
তুমি তাদের বাইরে দাঁড় করিয়ে কথা বলছো কেন? ভিতরে নিয়ে আসো তাদের। মেঘ, কেমন আছিস? এই তো ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা নীলা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাইয়া। রাইসা, যাও ওদের একটা রুম দেখিয়ে দিয়ে আসো তো। তোমরা আসো আমার সাথে। আমরা চলে আসলাম 2 তলায়। একটা রুম দেখিয়ে দিল। ফ্রেশ হয়ে দুজনে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলাম। ভাই, কালকে আমরা আমাদের গ্রামে যাব সবাই। আমি তো না হয় যেতে পারবো, কিন্তু রাইসা তো প্রেগনেন্ট, ওকে নিয়ে যাবো কি করে? সমস্যা নেই, গাড়ি করে চলে যাব। সকালে রেডি হয়ে থাকেন। ঠিক আছে মেঘ। আমরা চলে আসলাম আমাদের রুমে। নীলা, ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। তুমি ঘুমাও, আমার কেমন জানি লাগতেছে, বমি বমি আসবে মনে হচ্ছে। কি বলো এসব? তুমি ঘুমাও, বেশি সমস্যা হলে তোমাকে ডাক দিবনে। এই নাও, এই ট্যাবলেটটা খেয়ে ঘুমিয়ে পড়ো। সকালে বাড়িতে যাওয়ার সময় না হয় ডাক্তারের কাছ থেকে চেক আপ করিয়ে নিয়ে যাবনি তোমাকে। ঠিক আছে। নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে। উঠে ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম বাহিরে। ভাই, আপনি আমার পাশে বসেন, সামনে ওরা দুইজন না হয় পিছনে বসুক। মেঘ। সবাই গাড়িতে বসতেই গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। গ্রামের কিছুটা দূরে কাছে একটা হাসপাতাল আছে। হাসপাতালের সামনে গাড়ি থামাতেই ভাই বলে উঠল, কি হচ্ছে মেঘ? হাসপাতালের সামনে এসে দাঁড়ালে কেন? নীলাকে একটু চেক আপ করিয়ে আনি, আপনারা গাড়িতে বসেন। আচ্ছা যাও, আর আসার সময় সবার জন্য ডাব নিয়ে আসো। ঠিক আছে, আনবনি। এই বলে নীলাকে নিয়ে চলে আসলাম ডাক্তারের কাছে। কয়েকটা টেস্ট করাতে দিল। টেস্টগুলো করিয়ে চলে আসলাম ডাক্তারের কাছে। আচ্ছা ডাক্তার, রিপোর্ট আসতে কতক্ষণ লাগবে? আপনি কালকে এসে রিপোর্ট নিয়েন, রায় নেন। আর যদি কোনো দরকার হয় তাহলে এই নিন, এইটা আমার নাম্বার, ফোন দিয়েন তাহলেই হবে। ঠিক আছে ডাক্তার। নীলাকে নিয়ে চলে আসলাম নিচে। 4টা ডাব নিয়ে চলে আসলাম গাড়িতে। ভাই, এই নেন ডাব। দাও। আর নীলার কি হয়েছে? ডাক্তার তেমন কিছু বলেনি, কয়েকটা টেস্ট দিয়েছে, ওইগুলো করিয়ে দিয়ে আসলাম। কালকে রিপোর্ট দেবে। ও আচ্ছা। ডাবগুলো খেয়ে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালিয়ে চলে আসলাম আমার সেই বস্তিতে। এখন এটা বস্তি বললে ভুল হবে, এইখানে এখন বিল্ডিং হয়েছে, সবাই বিল্ডিংয়ে থাকে। গাড়ি ঢুকতেই সৌরভ আসলো আমার কাছে। কিরে, কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা চাচা কোথায়? চাচাকে দেখতেছি না। চাচা তো মারা গেছে 1 সপ্তাহ আগে, তোকে খবর দিতে পারি নাই, তোর নম্বর ছিল না। হ, চাচাকে কোথায় কবর দেওয়া হয়েছে? তোর আব্বুর কবরের পাশে কবর দিয়েছি। ভালো করেছিস। আমরা গাড়ি থেকে নামতেই সবাই চলে আসলো আমাদের কাছে। সবার সাথে কথা বলে আমার রুমে চলে আসলাম। ভাই, আপনি না হয় পাশের রুমে থাকেন। ঠিক আছে। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় নীলা আসলো। কি হয়েছে, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? এমনি, ডাক্তার তো কিছুই বলে নাই, তাই চিন্তা করতেছি। কি হয়েছে? আরে চিন্তা করতে হবে না, আমি যা ভাবতেছি তাই হয়তো হবে, এছাড়া অন্য কিছু না। আপনি কি ভাবছেন শুনি? নীলার কোমরে হাত দিয়ে কথাটা বললাম। কাছে আসো, বলতেছি কি ভাবতেছি আমি। এখন বলেন, কি ভাবছেন আপনি? তুমি প্রেগনেন্ট। কি যে বলো না। জি মহারানী, এইটাই হবে, এছাড়া অন্য কিছু না। অনেক হয়েছে, ঘুমাও এখন। নীলাকে বুকে চড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালে রাইসা ভাবির ডাকে। নীলা ওঠো, সকাল হয়েছে তো, আর কত ঘুমাবে? তোমার ভাই খাবার টেবিলে অপেক্ষা করছে। আরে ভাবি, আপনি আসলেন কেন? আমি এই তো যাইতাম, আপনি কষ্ট করে আইছেন। আরে কিছু হবে না, ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে খাবো। আপনি যান, আমরা আসতেছি। আমি আর নীলা ফ্রেশ হয়ে চলে আসলাম ভাইয়ের রুমে। এসে দেখি সকলে বসে আছে। আরে তোমরা সবাই একসাথে যে? মেঘ, তুমি এসেছো? ভাবছি তোমার সাথে খাবো, আজকে সকালে তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো এইখানে। সবাই বসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সৌরভের দোকানে। হেই মামা, তোর দোকান তো দেখি অনেক বড় করে ফেলেছিস। রে, সবকিছুই তোর দেওয়া। তুই যদি না কিনে দিয়ে যাইতি তাহলে আমরা হয়তো এখন এই এলাকার বড় দোকানদার হতে পারতাম না।
ভালো করেছিস। আর সকলকে সাহায্য করবি। টাকা লাগলে আমি দেব, টাকা নিয়ে চিন্তা করিস না। আর আমি কি তোর কাছে টাকা চাইছি নাকি বল? টাকা লাগবে না, এখন চাচ্ছি শহরে একটা দোকান দিব। তুই যদি হেল্প করিস তাহলে খুব উপকার হতো। দোকান দিতে হবে না, আমার একটা রেস্টুরেন্ট আছে, ওইটা তোকে দিয়ে দিবনি। তুই না হয় ওইখানে ব্যবসা করিস। ঠিক আছে। সৌরভের সাথে কথা বলে গাড়িটা নিয়ে চলে আসলাম হাসপাতালে। ডাক্তারের কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। ডাক্তার, আসতে পারি? আসেন। কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। ধন্যবাদ ডাক্তার। রিপোর্ট নিয়ে চলে আসলাম বাসায়। নীলা রাইসা ভাবি বসে কথা বলতেছে। ভাবি, একটা সুখবর আছে। কি সুখবর বলো আমাকে? নীলা মা হতে চলেছে। আমি বলেছিলাম না তোমাকে? ওইটাই হয়েছে। এই দেখো রিপোর্ট। কংগ্রাচুলেশন, তোমাদের ছেলে মেয়ে ভালো থাকুক এই দোয়া করি। আচ্ছা, আপনারা গল্প করেন, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসতেছি। আচ্ছা যাও। আমি চলে আসলাম বাজারে। 35 কেজি মিষ্টি নিয়ে চলে আসলাম বস্তিতে। সকলকে মিষ্টি মুখ করালাম। সবাই খুশি হয়েছে। রাতে বিছানায় শুয়ে আছি। নীলা বলল, আচ্ছা, আমাদের কি ছেলে হবে নাকি মেয়ে হবে? এইটা তো এখন বলা যাবে না। কয়েকদিন পর ডাক্তার বলেছে যাওয়ার জন্য, তখন বলতে পারবো তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে। আমার একটা ছেলে দরকার, ঠিক তোমার মতো হতে হবে, যাতে তোমার সাথে মিলে দেশটাকে দেখাশোনা করতে পারে। তাই বুঝি? এখন যদি মেয়ে হয় তখন কি করবে? মেয়ে হলে তাকে মাদ্রাসার ছাত্রী বানাবো। রাইসা আপু দেখো না, সব সময় পর্দার আড়ালে থাকে। আচ্ছা, এখন ঘুমাও। কেন, আজকে আদর করবে না বুঝি? আরে আদর পাগলি মেয়ে, এত বেশি আদর খেতে হবে না এখন। তুমি প্রেগনেন্ট, তাই এখন ঘুমাও চুপ করে। এই বলে নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন ফজরের আজানের শব্দে। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম মসজিদে। নামাজ আদায় করে কিছুক্ষণ হুজুরের সাথে কথা বললাম। আচ্ছা হুজুর, এই মসজিদটা তো অনেক ছোট, সবাই নামাজ পড়তে কষ্ট হয়। আমি চাচ্ছিলাম কি এইখানে বড় একটা মসজিদ বানাইতে। তা তো বানানো যায়, কিন্তু অনেক খরচ আছে, সেটা তো বুঝোই তাই না? আরে খরচ নিয়ে চিন্তা করতে হবে না, সব টাকা আমি দিব। আমার নিজের উপার্জনের টাকা দিয়ে এইখানে একটা মসজিদ বানিয়ে দিব। কাল থেকে কাজ শুরু করি, আপনি কি বলেন? এইটা তুমি সকল কমিটির সাথে কথা বলে নাও, দেখো ওরা কি বলে। আচ্ছা, জহরের নামাজের সময় তো ওরা থাকবে, আমি তখন আসব, এসে সবার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে বাসায় চলে যাও। আমি চলে আসলাম বাসায়। এসে দেখি নীলা বসে আছে। কি হয়েছে নীলা, মন খারাপ কেন? রাইসা ভাবিকে নিয়ে হাসপাতালে যেতে হবে, তোমাকে ভাইয়া ডাকতেছে, বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি চলে আসলাম ভাইয়ের রুমে। এসে দেখি কয়েকজন মহিলা বসে আছে রাইসা ভাবির কাছে। ভাই, ভাবির মনে হয় সময় হয়ে গেছে, ভাবিকে গাড়িতে নিয়ে আসো। ওরা তো বলেছে ওরা নিজেরাই পারবে। ভাবির রিপোর্টটা কোথায় দেন তো দেখি। এই নাও। ভাবির রিপোর্টটা দেখলাম, কোনো সমস্যা নেই, বাড়িতেই ডেলিভারি করতে পারবে। আমি আর ভাই চলে আসলাম বাহিরে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ পেলাম। তোমরা এইখানে দাঁড়াও, আমি ভেতর থেকে আসতেছি। ঠিক আছে, যাও তুমি। নীলা চলে গেল। কিছুক্ষণ পর একটা বাচ্চা এনে ভাইয়ের হাতে দিয়ে বলল, এই নেন ভাইয়া, আপনার মেয়ে হয়েছে। রাইসা কেমন আছে এখন? ও ঠিক আছে তো? রাইসা আপু ঠিক আছে, একটু পর দেখা করতে পারবেন। আর আপনি একটু বাজারে গিয়ে দেখেন তো এই ওষুধগুলো পাওয়া যায় কিনা, আর একটা স্যালাইন আনতে বলেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। ভাই, আপনি ভাবির কাছে থাকেন। এই বলে চলে আসলাম বাজারে। বড় একটা ফার্মেসি থেকে ঔষধ আর স্যালাইনটা নিয়ে চলে আসলাম বাড়িতে। এই নাও, সব কিছু এইখানে আছে, আর কিছু লাগলে বইল। না, আর কিছু লাগবে না এখন। বাহ, ভালো, আপনার মেয়ে তো আপনার মতো হয়েছে। মেঘ, নাকটা তোমার ভাবির মতো হয়েছে। এই নাও ধরো তো, আমি তোমার ভাবিকে দেখে আসি। আচ্ছা যাও। ভাইয়ের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর নীলা আসলো। ভাইয়ের মেয়েকে দেখে বলল, আমাদেরও হবে এমন একটা, তাই না? একটা হবে কেন, দুইটা হবে। তবে এই বলে নীলার গাল ধরে হালকা একটু টেনে দিলাম।
এলাকার সবাই খুশি। জোহরের নামাজের সময় চলে আসলাম মসজিদে। সবার সাথে কথা বলে মসজিদের কাজের জন্য সকল কিছু নিয়ে আসলাম। মসজিদের সামনে হুজুর সকল কিছু আপনি দেখাশোনা করবেন, কাল থেকে কাজ শুরু হবে। ধন্যবাদ মেঘ, তুমি এই এলাকার জন্য অনেক কিছু করেছো। আমরা সব সময় তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। জি, আপনারা পাশে থাকলেই হবে, আর কিছু লাগবে না। এই বলে চলে আসলাম বাসায়। এসে দেখি সবাই ভাবির কাছে বসে আছে। ভাবি, কি খাবেন বলেন, এনে দিতেছি। কিছু খাবো না, নীলা মেয়েকে খাবার দাও, সারাদিন তো কাজ করে এসেছে। ভাবি, আপনি শুয়ে থাকেন, আমি খাবার দিয়ে আসতেছি। আচ্ছা। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। ভাই, এইখানেই থাকবেন নাকি চলে যাবেন আবার শহরে? না মেঘ, এইখানেই থাকবো। ভাবছি একটা ঘর বানাবো, সামনে একটা জায়গায় আছে ওইখানে। একটা থাকার চেয়ে সবার সাথে মিলেমিশে থাকার ভালো। আমিও একটা বাড়ি বানিয়ে ফেলবো। আলাদা বানাতে হবে না, একসাথেই বানিয়ে ফেলো। ঠিক আছে, কয়েকদিন পর না হয় কাজ ধরবনি। ভাইয়ের সাথে কথা বলতেছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ডেভিড ফোন দিয়েছে। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? ও, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাও দিনের কি খবর, কোনো মিশন আছে নাকি? ভাই সামনের মাসে একটা মিশন আছে, অনেক বড়। আপনি আসবেন নাকি? আসবো। আমাকে সকালের দিকে ফোন দিস, যেই দিন মিশন হবে ওই দিন চলে যাব। ঠিক আছে। ডেভিডের সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। খুব ভালো লাগছে সবার সাথে আরামে থাকতে। রাতে বিছানায় শুয়ে আছি, নীলা বলতে লাগলো, আম্মু আব্বুকে বলো এইখানে চলে আসতে, আমার তো আর বেশি দিন দেরি নেই। আচ্ছা, সকালে আম্মু আব্বুকে ফোন দিয়ে বলে দিবনে চলে আসতে। তোমাকে তো আর হাসপাতালে নিয়ে যেতে হবে না, বাড়িতেই হবে রাইসা ভাবির মতো। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটনে। তাকিয়ে দেখি শিলার আব্বু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মেঘ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি। নীলা কোথায়? ওকে একটু ফোনটা দাও তো। নীলা তো ঘুমাচ্ছে। আমি ভেবেছিলাম আপনাকে ফোন দিয়ে বলবো আজকে চলে আসতে, কারণ নীলার তো আর বেশি সময় নেই। আচ্ছা, আমরা একটু পর রওনা দিব, তুমি লোকেশনটা পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি লোকেশনটা পাঠিয়ে দিতেছি, আপনারা চলে আসেন। এই বলে ফোনটা কেটে লোকেশনটা পাঠিয়ে দিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। আম্মুকে ফোন দিয়েছিলে নাকি? আম্মু এই ফোন দিয়েছে, আজকে চলে আসবে। কয়েকদিন পর তো একটা মিশন আছে, তোমাকে একা রেখে যাই কি করে? আমি থাকতে পারবো, আর সবাই তো আছে এইখানে, ভাইয়াও তো আছে, চিন্তা করো না। তবুও আমি না থাকলে আম্মু আব্বু কি বলবে বলো তুমি? কিছু বলবে না, আমার তো আরো দেরি আছে, 27 দিন পর। তুমি তো কয়েকদিন পর যাবে। ডাক্তার তো বলেছে তোমার ডুয়েট বেবি হবে। আম্মু আসুক, কথা বলে দেখি আম্মু কি বলে। ওঠো, তোমাকে খাইয়ে দেই। খাইয়ে দিতে হবে না, তুমি কাজে যাও, দেখো গিয়ে মসজিদ কত দূর বানানো হয়েছে। ওই দিকটা সৌরভ দেখতেছে, আমার যাইতে হবে না, এখন তোমার কাছে থাকবো সারাদিন। এই বলে নীলাকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতেছি, এমন সময় রাইসা ভাবি আসলো। মেঘ, তুমি এক কাজ করো, নীলাকে হাসপাতালে ভর্তি করিয়ে দাও, কারণ ও তো ডুয়েট বেবি হবে, সমস্যা হতে পারে বাড়িতে ডেলিভারি করালে। আমিও তাই ভাবছিলাম, আম্মু আসুক, এরপর না হয় তাদের নিয়ে চলে যাব হাসপাতালে। গল্প করতে করতে বিকাল হয়ে আসলো। সন্ধ্যায় নীলার আম্মু আব্বু আসলো, নীলার সাথে কথা বলতেছে। আম্মু, নীলা তো ডুয়েট বেবি হবে, এখন হাসপাতালে নিয়ে যাব কিনা ভাবতেছি। হাসপাতালে নিয়ে যেতে হবে, কালকে আমরা হাসপাতালে চলে যাব, তুমি ব্যবস্থা করো। ঠিক আছে আম্মু, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। এই নেন, নীলাকে নিয়ে খাবারগুলো খেয়ে নেন। আব্বু, এই নেন আপনার খাবার। আমি কখনোই ভাবতেই পারি নাই তোমার মতো একটা জামাই পাবো। আমি ভেবেছিলাম তুমি সবার মতো খারাপ হবে, কিন্তু তা না, তুমি খুব ভালো। আমার মেয়েকে সব সময় আগলে রেখেছো। আমরা সবাই খাবার খাচ্ছি, এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো কে জানি। দরজা খুলতেই মহিলাকে দেখে
চোখ দুইটা রাগে জ্বলে উঠল। এই, আপনি এইখানে এসেছেন কেন? কে এসেছে মেঘ? কেউ না, আপনি চলে যান। আপনার মুখ দেখতে চাই না আমি। আমার মা মারা গেছে আরও 10 বছর আগে। মেঘ, আমাকে মাফ করে দে, আমি ভুল করে ফেলেছি তোর কাছে, প্লিজ মাফ করে দে। আপনার কোনো মাফ নেই, আপনি চলে যান। তা না হলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এইখান থেকে বের করে দিব। মেঘ, উনি তো তোমার মা হন, মাফ করে দাও এইবারের মতো। না আম্মু, উনি আমার কেউ না, আমার মা মারা গেছে। আপনি ভিতরে যান। আর আপনাকে না বলছি এইখান থেকে চলে যেতে? আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? মাফ করে দাও না, আম্মু ভিতরে আসেন। নীলা, তুমি ভিতরে যাও, তুমি অসুস্থ। ভিতরে যাবে না, আগে আম্মুকে ঘরে আনো। বাইরে দাঁড়িয়ে আছে, মানুষ কি ভাববে? মানুষ যা ভাবার তারও 10 বছর আগেই ভেবে নিয়েছে। যে মা তার ছেলেকে ছেড়ে চলে যেতে পারে, সে মা আমাদের পরিবারে হঠাৎ ফিরে এসে যে কোনো কিছু করে ফেলতে পারে। ছি মেঘ, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, তুমি এতটা নিচু? হ্যাঁ, আমি অনেক নিচে হতে পারি। যে মা টাকার জন্য চলে যেতে পারে, কয়েকদিন পর তো সে তোমার ক্ষতি করতে পারে। এইটা বলতেই নীলা আমার গালে ঠাস করে চড় মারল। নীলা, তুমি এটা করতে পারলে? পারলাম। আম্মুকে যদি তুমি ভেতরে না আনো তাহলে আমি চলে যাব আজকে, তাও আবার এক্ষুনি। তোমার যেতে হবে না কোথাও, আপনি ভিতরে আসেন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমার বউয়ের গায়ে হাত দিতে পারবেন না কখনো। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। আমি তোর বউকে টাচ করব না তোর অনুমতি ছাড়া। আব্বু, আমি পাশের রুমে আছি, যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাক দিবেন। ঠিক আছে, যাও। পাশের রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সকালে নীলার ডাকে। উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে খাবার খেয়ে নিলাম। বাসায় আসতেই নীলার আম্মু বলল, মেঘ যাও, রেডি হয়ে আসো, নীলাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আসতেছি। আপনারা নীলাকে নিয়ে গাড়িতে বসেন। যাইতেছি। রেডি হয়ে চলে আসলাম গাড়িতে। নীলাকে নিয়ে ঢাকার বড় হাসপাতালে নিয়ে চলে আসলাম। সকল কিছু ঠিকঠাক করে রেখেছিল ডেভিড। নীলাকে কেবিনে রেখে বাইরে চলে আসলাম। ডেভিড, তোর বউ আর লিমনের বউকে বল হাসপাতালে আসতে, আর আমাদের কয়েকজন সিকিউরিটি এইখানে রেখে দে, যাতে ওদের উপর কোনো বিপদ না আসে। ঠিক আছে ভাই, আমি বলে দিতেছি। ডেভিড চলে গেল নিচে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। ডেভিডের বউ আর লিমনের বউ চলে এসেছে হাসপাতালে। ডেভিড, মিশনটা কবে হবে রে? ভাই, কালকে মিশন হবে, আপনার যেতে হবে না, আপনি ভাবির কাছে থাকেন। না, আমার যেতেই হবে, তোদের একা ছাড়তে পারবো না, তোরা যাই বলিস না কেন। ঠিক আছে ভাই, আপনি যেটা ভালো করেন ওইটাই করেন। রাতে খাওয়া দাওয়া করে নীলার পাশে বসে আছি। এমন সময় নীলা চিৎকার দিয়ে উঠল। কি হয়েছে নীলা, চিৎকার দিয়ে উঠলে কেন? আমি আর পারতেছি না, আমার অনেক ব্যথা করতেছে, প্লিজ মেঘ কিছু করো। আম্মু, আপনারা নীলার পাশে থাকেন, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসতেছি। এই বলে চলে আসলাম নিচে। ডাক্তার, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, আপনি চলেন প্লিজ। নার্স, ওনার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান তাড়াতাড়ি। ওকে ডাক্তার, এখন যাচ্ছি। নার্সদেরকে নিয়ে চলে আসলাম কেবিনে। নীলাকে নিয়ে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকালো। 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো কোনো খবর জানি না। প্রায় 1.5 ঘন্টা পর 2টা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ পর নার্স আমার ছেলে আর মেয়েকে নিয়ে আসলো। আপনার একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। নার্স, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী সুস্থ আছে, কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে, তখন দেখতে পারবেন। ঠিক আছে। আম্মু, এই নেন, আপনাদের কাছে রাখেন আপনাদের নাতি নাতনিকে, আমি ডাক্তারের সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে, যাও তুমি। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, আমার স্ত্রীর কি আরও কোনো সমস্যা আছে নাকি? না, তেমন কোনো সমস্যা নেই, তবে উনি বেশি ভারী জিনিস তুলতে পারবেন না, সেই দিকে একটু খেয়াল রাখবেন যাতে কোনো ভারী জিনিস না তুলে। ঠিক আছে ডাক্তার। আর ঔষধ কি কি লাগবে? এই ওষুধগুলো নিয়ে আসেন, নার্স এর কাছে দেন, উনি সময় মতো খাইয়ে দিবে। আর আপনার স্ত্রীকে 3 দিন থাকতে হবে হাসপাতালে। ঠিক আছে ডাক্তার। ঔষধগুলো নিয়ে এসে নার্সের কাছে দিয়ে দিলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। নীলা এখনও ঘুমাচ্ছে।
হাম্মু আপু, আমি তো আজকে মিশনে যাব, নীলাকে দেখে রাখেন আপনারা। আর যদি কোনো প্রয়োজন হয় বাহিরে আমার লোক আছে, তাকে বললেই এনে দিবে। আশা করি কিছু লাগবে না, সকল কিছু এনে রেখেছি আমি। বাবা, আমার প্রতি এখনো রাগ করে আছিস? আমাকে মাফ করে দে, আমি একটা ভুল করে ফেলেছি, এটার জন্য কি মাফ করা যায় না? ঠিক আছে, মাফ করে দিলাম। আমি যাচ্ছি এখন, আস্তে আস্তে কালকে সকালে আসব। তোমরা নীলাকে দেখে রাখো। যা তুই, আমরা দেখে রাখবো নে। আমি চলে আসলাম ডেরায়। এসে দেখি সবাই সব কিছু ব্যবস্থা করতেছে। ডেভিড, মিশন কয়টায় থেকে শুরু? একটু পরই রওনা দিতে হবে আমাদের, না হলে আমরা তাদের ধরতে পারবো না। ঠিক আছে, তোরা রেডি হয়ে নে, আমি একটু রেস্ট করি। ঠিক আছে, আর এই নেন, ওই ওষুধটা খেয়ে নেন, শরীরের ক্লান্তি কেটে যাবে। ঔষধটা খেয়ে বসে আছি। কিছুক্ষণ পর ডেভিড আসলো। ভাই চলেন, এখন সবাই রেডি হয়ে গেছি। গাড়িতে গিয়ে বস, আমি আসতেছি। ডেভিড চলে যেতেই রেডি হয়ে চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর গাড়ি চলে আসলো মিশনের সেই জায়গায়। সকলকে ঠিক জায়গায় বসিয়ে আমি চলে আসলাম এমন একটা জায়গায় যেখান থেকে সকল কিছু দেখা যায়। সন্ধ্যায় সকল মেয়েগুলোকে নিয়ে ওরা চলে আসলো নদীর পাড়ে। ডেভিড, গুলি শুরু কর। ওকে ভাই। আমার কথা অনুযায়ী গুলি চালাতে লাগলো। হঠাৎ গুলি চালানোর কারণে ওরা তাদের পিস্তল বের করতে পারেনি। প্রায় 2 ঘন্টা মিশন চলল। হঠাৎ একটা গুলি এসে আমার হাতে লাগলো। রক্ত পড়তেছে দেখে ডেভিড তার পকেট থেকে কাজ শেষ করা আমি গাড়িতে দিয়ে আসতেছি। আচ্ছা ভাই, আপনি যান, এই দিকের কাজ শেষ করে আসতেছি। 1 ঘন্টা পর ডেভিড আসলো। সকল কিছু কমপ্লিট তো? ভাই, সকল কিছু কমপ্লিট করে এখন ডেরায় চলে যাব। চল। ডেভিড গাড়ি চালাতে লাগলো। হাতটা অনেক ব্যথা করতেছে। গুলিটা এখনো হাতের ভিতরে আছে। 2 ঘন্টা পর ডেরায় আসলাম। ভাই আপনি কেবিনে যান, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসতেছি। হ্যাঁ আয়। কিছুক্ষণ পর ডেভিড আসলো। হাতের গুলিটা বের করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। ডেভিড, কয়টা বাজে রে? 4টা বাজে ভাই, আপনি একটু রেস্ট নেন, ওইদিকে কিছু কাজ আছে, আমি সেরে আসতেছি, এরপর আপনাকে নিয়ে হাসপাতালে যাব। ঠিক আছে। ডেভিড চলে গেল। বালিশের সাথে হেলান দিয়ে শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। সকালে ডেভিডের ডাকে ঘুম ভাঙলো। ভাই ওঠেন, সকাল হয়েছে, আপনি ফ্রেশ হয়ে আসেন, রান্না করেছি, খাওয়া দাওয়া করে এরপর হাসপাতালে রওনা দিব। ঠিক আছে। ফ্রেশ হয়ে চলে আসলাম বাহিরে। খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম হাসপাতালে। কেবিনে ঢুকতেই দেখি নীলা আমার ছেলে মেয়েদের নিয়ে খেলা করতেছে। আমাকে দেখে আম্মু বলল, কি রে, তোর হাতে কি হয়েছে? তেমন কিছু না, গুলি লেগেছে, ঠিক হয়ে যাবে। নীলা, এখন কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করেছো? করেছি। আমরা কবে বাড়িতে যাব? আজকে এই যাব সন্ধ্যায়। তোমরা থাকো, আমি ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে আসতেছি। আচ্ছা চলো। ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে চলে আসলাম কেবিনে। নীলা, চলো বাসায়। চলো। নীলাকে নিয়ে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। এখন আমার ছেলে এবং মেয়ে দুজনেই হাঁটতে পারে। আমার ছেলের নাম রাখা হয়েছে নীল মেহরাজ, আর মেয়ের নাম রাখা হয়েছে মেহজাবিন আক্তার তোবা। তো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন মাফিয়ার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।